বউকে মানানোর জন্য তখন থেকে তার পিছন পিছন ঘুরছে ফ্যারিস। আলিয়া তাকে পাত্তা দিচ্ছে না। বাপখানা এমন, ফ্যারিস আহমেদ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব এই ইহজগতে নেই। থাকলেও আদিয়া বিনতে সালে নামক রমণী কিছু যায় আসে না। অফিসের সকল ইতিমধ্যে কানাঘষা শুরু করে দিয়েছে। তাদের স্যার কেন আদিয়ার পিছন পিছন এভাবে ঘুরছে, এর হেতু কি? তারা সকলেই জানে স্যারের ছেলে আদিয়াকে নিজের মা মনে করে। স্যার আদিয়াকে বিয়ের প্রস্তাব দিলে আদিয়া তা এক বাক্যে নাচক করে দেয়, এটাও তারা জানে। কথা কি চেপে থাকার বিষয়? কথা তো আর চেপে থাকে না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফাঁক-ফোকর দিয়ে তা ঠিকই বের হয়ে যায়। আদিয়া বা ফ্যারিস কেউ অবশ্য তাদের কানাঘুষায় কান দিচ্ছে না। তারা আছে নিজেদের ঝামেলায়। একজন বউয়ের সাথে কথা বলতে না পারে কষ্ট মরেছে, আরেকজন স্বামীর মাথা না পাঠাতে দুঃখে মরছে। একজন থেকে আপনজনের কষ্ট কোনো অংশে কম নয়। আদিয়া প্লিজ, আমার কথা শোনো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। লেট মি এক্সপ্লেন। আদিয়া শুনেও শুনল না যেন। সে নিজের মতন করে ফটোকপির মেশিনে ডকুমেন্ট ফটোকপি করতে লাগলো। ফ্যারিসের এবার ধৈর্যের বাঁধ ভাঙল। এত তেল সে কখনো কাউকে দেয়নি। এর আগে এত তোষামোদও সে কাউকে করেনি। এতটা ইগনোরও তাকে কেউ করেনি। বউ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? 2 দিনের মেয়ের কি ভাব? ফ্যারিস আহমেদকে ইগনোর করে, তাকে ভাব দেখায়। বিষয়টা অসহ্যকর, সেই সাথে অপমানজনকও বটে। ফ্যারিসের আশেপাশে দেখলো এখন লাঞ্চ টাইম হওয়ার অফিস ফাঁকা। ফ্যারি সুযোগটা কাজে লাগালো। শক্ত করে আদিয়ার হাতের কবজি খানা ধরে নিয়ে চলল নিচের কেবিনে। আদিয়া হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। ফ্যারিসের হাতের মতো শক্ত। সামনে সে নিতান্ত একটা চামচিকে। এক পর্যায়ে সে হাল ছেড়ে দিল। এই হাত ছাড়ানোর তার সাধ্য নেই। একবারে নিজের কেবিনে নিয়ে আদিয়ার হাত চাললো ফ্যারিস। কেবিনের দরজা লক করে ভুলল না সে। আদিয়া সবকিছু আর চোখে দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। রেগে আছো কেন? একটু সময় নিয়ে প্রশ্নটা করলো ফ্যারিস। আদিয়া এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো ফ্যারিস আহমেদের দিকে। এত বড় একটা ঘটনা ঘটিয়ে জিজ্ঞেস করেছো রেগে আছো কেন? পুরুষ মানুষ। আমাকে কেন টেনে এনেছো? আনার হেতু কি? কথা বলতে চাই তোমার সাথে। বলুন, কি বলবেন? আদিয়া কণ্ঠে নির্জীব। মনে হয় রাগটা একটু বেশিই করেছে। এই মেয়ের তো রাগটা আবার নাকের ডগায় থাকে। নাকের ডগাও কেমন লাল হয়ে আছে রাগে। ফ্যারিস মাথা চুলকালো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। কেমন কিছুই হয়নি? আর আপনি জানলেন কিভাবে আমি কি ভাবছি? মন পড়া শিখেছেন? ফ্যারিস থেমে গেল। এই মেয়ের সামনে এলেই কথা খেয়ে হারিয়ে যায়। উফ, কি এক যন্ত্রণা! এত যন্ত্রণা নেওয়া যাচ্ছে না আর। আমার কাঁধে পোকা পড়েছিল। রিসা ওটা ফেলতে এসেছিল। রিসা? আচ্ছা, তাহলে আপনার প্রেমিকার নাম রিসা? বাহ, নামেও দেখি সেই মিল। মিলিয়ে রেখেছিলেন নাকি? আপনার হাত নেই? নিজের গায়ের পোকা নিজে সরাতে পারেন না? মহিলার মানুষের স্পর্শ পেতে ভালো লাগে? ওহ সরি, ওটা তো আবার আপনার প্রেমিকা। তাচ্ছিল্য করে কথাখানা বলল আদিয়া। মোটেও আমার প্রেমিকা নয়। ছিল এক সময়, তা 3 বছর আগেই শেষ হয়ে গেছে। এখন কিছুই নেই। স্পষ্ট কণ্ঠে বলল ফ্যারিস। ফ্যারিসের কথা আদিয়া বিশ্বাস করল না। কি বোঝা গেল না? পুরুষ মানুষকে বিশ্বাস করা যায় না, মোটেও না। আর সেই পুরুষটি যদি হয় ফ্যারিস আহমেদ, তাহলে তো আরো আগেও না। আপনি প্রেমও করেছেন? ছিছি, নষ্ট পুরুষ। ও একটু আধটু করেছি। আর প্রেম করলে কেউ নষ্ট হয় না। শুরু থেকে বলুন। ফ্যারিস প্রথমে আদিয়ার কথা বুঝতে পারল না। সে ভ্রু কুঁচকে তাকালো বইয়ের দিকে। আদিয়া আবারও বলল। ফ্যারিস একটা দীর্ঘশ্বাস ফেলতে বলতে শুরু করলো। রিসার সাথে আমার পরিচয় হয় অস্ট্রেলিয়া। আমরা একই ইউনিভার্সিটি পড়েছিলাম। রিসা ছিল ইউনিভার্সিটির সবথেকে সুন্দর মেয়ে। কম ছেলে ওর জন্য পাগল ছিল না সেই সময়। ওর চুলগুলো আমার ভালো লাগতো, বুঝলে? শর্ট চুলগুলোতে রেড ওয়াইন কালার করা ছিল। ফর্সা গায়ে ভালোই মানিয়েছিল। তখন দূর থেকে দেখতাম ওকে। একদিন হুট করে আমায় প্রপোজ করে বসলো। আর আপনি নাচতে নাচতে অ্যাকসেপ্ট করে নিলেন? আদিয়ার আচমকা প্রশ্নে ফ্যারিস থেমে গেল। একটু গাবড়েও গেল বটে। আব্বু, হ্যাঁ। একটু থামলো ফ্যারিস। তারপর সাফের সুরে বলল, কি করতাম আমি? সুন্দরী একটা মেয়ে এমন করে বললে কি মানা যায়? এটা কি অন্যায় হতো না? ফ্যারিস আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আদিয়ার আর ধৈর্য হয়নি। সে এতটাই রেগে গেছে যে টেবিল থেকে পেপার ওয়েটটা নিয়ে ফ্যারিসের দিকে ছুঁড়ে মারল। জাগিয়ে সোজা লাগলো ফ্যারিসের কপালে। ফলাফল কপাল কেটে গেল ফ্যারিসের। ফ্যারিসের অবাক দৃষ্টিতে নিজের বউকে দেখতে লাগলো। এই মেয়ে তো সাংঘাতিক গুন্ডি। না জানি তাদের ছেলে মেয়ে কেমন হয়। মায়ের মতন এমন গুন্ডি না হলেই হয়েছে। ব্যথায় ফ্যারিস হালকা আর্তনাদ করে উঠল। ফ্যারিসের আর্তনাদ সদ্বিরোধ ফিরে পেল আদিয়া।
ফ্যারিসের কপাল বেয়ে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। রক্ত দেখে ঘাবড়ে গেল মেয়েটা। রাগের মাথা ওই কাঁচের জিনিসটা ছুঁড়ে মেরেছিল সে, কিন্তু ওপর এখন রাগ লাগছে। কেন যে রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আদিয়া তড়িৎ প্যারিসের কাছে এলো। ক্ষতটা দেখলে ভালো করে, বেশ অনেকটাই কেটেছে। টেবিল থেকে টিস্যু নিয়ে প্যারিসের ক্ষততে চেপে ধরল আদিয়া। ব্যথা করছে বেশি? প্যারিস হাসলো। আদিয়ার কথায় এতটুকুতে তার কিছুই হয়নি, এর থেকে বেশি রক্ত ঝরেছে শরীর আর মনের। প্যারিসকে হাসতে দেখে আদিয়া বিরক্ত হলো। হাসছেন কেন? দেখছেন রক্ত কিভাবে ঝরছে, এতটুকুতে কিছু হবে না। ডোন্ট বি প্যানিক, রিল্যাক্স। চলুন ডাক্তারের কাছে যাই, সামান্য লেগেছে আদিয়া। ইটস ওকে, আই এম ফাইন। ইউ আর নট। আমরা এখনই ডাক্তারের কাছে যাচ্ছি, চলুন। প্যারিসের হাত টেনে ধরে নিয়ে গেল আদিয়া। প্যারিস বাধ্য ছেলেটির মতন বইয়ের সাথে হাঁটতে লাগলো। বইয়ের উদ্বিগ্ন মুখখানা দেখতে ভালো লাগছে না। তাহলে কি ফ্যারিজ আহমেদকে ভালোবাসার মানুষ এসেছে? তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার মানুষটি এসেছে? ফ্যারিস আবারও ঠোঁট এলিয়ে হাসলো। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে আদিয়া আর ফ্যারিস। অপেক্ষা করেছে রিকশার জন্য। ফ্যারিস চুপচাপ দাঁড়িয়ে আছে। কপালে 3টে সেলাই পড়েছে, তার সাথে কিছু ওষুধ। আরে আদিয়া, পরিচিত ডাকে গাড় ঘুরিয়ে তাকালো আদিয়া। রাফিদ ভাই? সেদিনের পর রাফিদ ভাইয়ের সাথে আদিয়ার আর কথা হয়নি। লোকটা বড্ড কাণ্ড জ্ঞানহীন। তার সাথে থেকে একটা মেয়ে আচমকা উধাও হয়ে গেল, অথচ সে নির্বিকার। একটা ফোন অবধি দেয়নি সে। আর যাই হোক, রাফিদ ভাইকে একটা দায়িত্ব জ্ঞানহীন ভেবেনি আদিয়া। আবার কেউ অসুস্থ হলো নাকি? আদিয়া হাসলো স্বভাবসুলভ। কিছুটা দূরে দাঁড়ানো প্যারিসের দিকে ইশারা করে বলল, ওনার মাথা ফেটেছে, ওনাকে নিয়ে এসেছিলাম। রাফিদ একবার ফ্যারিসকে দেখলো। ফ্যারিস তাদের দিকে তাকিয়েছে। রাফিদ চেনে না ফ্যারিসকে, তাই আর কিছু বলল না। তোমার ফোনে কি কিছু হয়েছে আদিয়া? আদিয়া ভ্রু কুঁচকাল। তার ফোনে আবার কি হবে? কিছুই তো হয়নি, সবকিছু তো ঠিকঠাক। কেন বলুন তো? ওই দিন তুমি কোথায় যে চলে গিয়েছিলে, খুঁজতেও আর পাইনি তোমাকে। কতগুলো ফোন দিয়েছি, কলও ঢোকেনি। আদিয়ার কেমন যেন সন্দেহ লাগলো। ওই দিন তার ফোনটা ফ্যারিসের কাছে ছিল। ফ্যারিস তার হাত টেনে ধরার আগে ফোনটাই নিয়েছিল। পুরোটা সময় আদিয়ার ফোনখানা তার কাছেই ছিল। নিশ্চয় এলো কিছু গুটিবাজি করেছে। আদিয়ার ব্যাগ থেকে ফোনটা বের করলো। ফোন চেক করে দেখলো তার সন্দেহ ঠিক। এই গুটিবাজি লোক রাফিদ ভাইয়ের নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে। আসলে ফোনে একটু সমস্যা হয়েছিল রাফিদ ভাই, এখন ঠিক হয়েছে, চিন্তা করবেন না। রাফিদ কিছু বলার আগে ফ্যারিস এগিয়ে আসলো। আদিয়া, ফেলে রিকশা, আমার মাথা ঘুরছে এবার। ফ্যারিসের কণ্ঠে অসুস্থতার ছাপ। আদিয়া জানে নাটকবাজ লোকটা নাটক করেছে, আবার কিছুই হয়নি তার। তবু আদিয়া রাফিদকে বিদায় জানালো। ফ্যারিসকে নিয়ে একটা রিকশায় চেপে বসলো। রিকশায় উঠে ফ্যারিস আদিয়ার হাত চেপে ধরলো। আদিয়া ভ্রু কুঁচকে তাকালো ফ্যারিসের দিকে। চোখের ইশারায় জানতে চাইলো হয়েছে কি, এভাবে হাত চেপে ধরার হেতু কি? এখন আমি তোমার মাথা ফাটিয়ে দেই কেন? কি করেছি আমি? কি সুন্দর ওই ছেলেটার সাথে হেসে কথা বলেছিলি। কি ব্যাপার? আমার সাথে তো এভাবে কখনো কথা বলতে দেখি না। শুনুন, উনি আমার ভার্সিটির সিনিয়র। ওনার সাথে আমার এমন কিছুই নেই যার জন্য তার উপর আমি রেগে থাকবো। আমি রাগ করার মতন কিছু করেছি? তবে আপনি একটা অসহ্য লোক, চরিত্রের ঠিক নেই। এক ছেলের বাপ হয়েও বইয়ের কাছে মেয়ে নিয়ে ধরা খান। না জানি কবে ছেলের কাছে ধরা খান এভাবে। প্যারিস গাল ফোলালো। এভাবে এর আগে কেউ তার চরিত্র নিয়ে কথা বলেনি। জীবনে সে একটাই প্রেম করেছিল, একটাই কাল হলো। আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি আদিয়া। এখন বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই, গম্ভীর কণ্ঠে বলল ফ্যারিস। আদিয়ার মুখ বাঁকিয়ে তাকে ভেঙালো। পরের দিন ফ্যারিসের খুব জ্বর এলো। একবারে হাড় কাঁপিয়ে জ্বর যাকে বলে। জ্বরের লোকটা হুঁশ জ্ঞান নেই। এই সময় ফ্যারিসের এমন জ্বর, বাড়ির সকলে খুব চিন্তিত। ফ্যারিসের সাধারণত জ্বর টর হয় না। সর্দি কাশিও দেখা যায় বছরে 1 কি 2 বার। ফাইয়াজ পাপার শিওরে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পাপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর পর পাপার কপালে, মাথায়, নাকে, গালেও চুমু দিচ্ছে। চুমুতে যদিও পাপার জ্বর সেরে যায়, পাপার জন্য বড্ড বেশি চিন্তিত সে। একটু পরে ফিরোজা আহমেদ এলেন ফ্যারিসের জন্য চুপ নিয়ে। ফ্যারিস খেতে চাইল না। জ্বরের মুখে গলা সব তিতা হয়ে আছে ওর। মুখের ফানিটাও দিতে পারছে না এই তিতকুটে স্বাদের জন্য। এমন করলে কিভাবে হবে ফ্যারিস? তুই কি এখনো ছোট আছিস? ফাইজ কি শিখবে তোর থেকে? বুঝিস না তুই? না খেলে ওষুধ কিভাবে খাবি? মা আরো 2-4 কথা শুনিয়ে দিলেন ফ্যারিসকে। ফ্যারিস ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল। তারপর আস্তে করে উঠে বসল। বেড বোর্ডে মাথা ঠেকিয়ে রাখল। মাথা খুব ভারী হয়ে আছে। কালকে মাথা ফাটিয়ে এসেছিস, আজকে জ্বর বাঁধিয়েছিস। সমস্যা কি তোর? বুড়ো বয়সে এসেও শান্তি দিবি না আমাদের? বকতে বকতে বাবা ভেতরে এলেন। দাদার দেখে ফাইয়েজ পাপাকে ছেড়ে দাদার কোলে উঠল।
ফয়সাল আহমেদ নাতিকে আদর করতে করতে ফ্যারিসকে উদ্দেশ্য করে বললেন, তোর উচিত ফাইয়াজের কাছ থেকে কিছু শেখা। ও কত ডিসিপ্লিন, নিজের ছেলে থেকে শিখতেও তো পারিস কিছু। ফ্যারিস এবার বিরক্ত হলো, জ্বর কি আর কারো আসে না? মাথা কি আর কারো ফাটে না? হ্যাঁ, সবটা হয়তো তার বউয়ের ফাটায় না, তবে ফাটে তো নাকি? এতে রিয়েক্ট করার কি আছে? ফ্যারিস বাবাকে কিছু না বলে ২-৩ চামচ স্যুপ খেয়ে রেখে দিল, গলা দিয়ে আর নামছে না। এতটুকু খাওয়ার জন্য বাবা মা মিলে আরো ফ্যারিসকে বকলো। ফ্যারিস নিজে এখন ছোট্ট বাচ্চা মনে হচ্ছে, তবে বিষয়টা মন্দ লাগছে না। সকাল সকাল আহমেদ বিলে হাজির হলো আদিয়া। ফাইয়াজ ফোন করে তাকে আসতে বলেছে, তার পাপার খুব অসুখ করেছে, এখন মাম্মা না আসলে তা যাতা হয়ে যাবে। প্যারিসের জ্বর আসার কারণটা আদিয়া জানে, কাল কেমন বিশ্রী একটা কাণ্ডে না ঘটালে হতো। নিজের কাছে কেমন যেন লাগছে তার। নিজের ভেতরে অপরাধ বোধ থেকে আদিয়া আহমেদ বিলে এসেছে। আদিয়াকে দেখে ফাইয়াজ খুশি হয়ে গেল। আদিয়া কোনো মতে সকলের সাথে একটু কুশলাদি বিনিময় করলো। ফাইয়াজ আদিয়াকে এক প্রকার টেনে নিয়ে গেল তার পাপার ঘরে। ফ্যারিস তখন চোখ বন্ধ করে শুয়েছিল, জ্বরের তোপে ভালো মতন তাকাতে পারছে না সে। ফাইয়াজ আলগোছে উঠে এলো খাটে, ফ্যারিসের কপালে হাত রেখে ফ্যারিসকে ডাকলো আস্তে করে ধীরে আওয়াজে, পাপ্পা দেখো মাম্মা এসেছে। ফ্যারিস আস্তে করে চোখ খুলে তাকালো, চোখ দুটো কেমন লাল হয়েছে লোকটার। আদিয়া মায়া লাগলো, সবটা তার জন্যই হয়েছে। সে যদি রেগে গিয়ে লোকটার মাথা না ফাটাতো তবে এমন কিছুই হতো না। মাম্মা দেখো পাপার অসুখ। আদিয়ার কপালে হাত দিয়ে ফ্যারিসের জ্বর দেখলো, শরীর এখনো ভালোই গরম। ফ্যারিস এখনো আদিয়াকে দেখছে, সে আদিয়াকে এখনো আশা করেনি। এতটাও সর্বদয়ী রমণী সে নয়। স্বামীর প্রতি এই প্রাসান রমণী হঠাৎ করে এত দরদ কোথা থেকে আসলো, তাই বুঝতে পারছে না ফ্যারিস। এর মধ্যে ফাইয়াজ বলে বসলো এক কথা। সে পাপার গালে কপালে চুমু খেয়ে বলল, মাম্মা তুমিও পাপাকে চুমু দাও, তাহলে দেখবে পাপা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ছেলের কথায় আদিয়া চোখ বড় বড় করে বাপ ছেলেকে দেখতে লাগলো। ফ্যারিস তার দিকে তাকিয়ে আছে, মিটি মিটি হাসছে সে। জ্বরের কারণে হাসতে কষ্ট হচ্ছে, তবুও হাসছে সে। আদিয়াকে না জ্বালালে তো তার পেটের ভাত হজম হয় না আবার। তার হাসি দেখে বোঝাই যাচ্ছে ছেলের কথায় মজা পেল বেশ। শয়তান লোক একটা, মাথায় খালি শয়তানি বুদ্ধি। এতটুকু ছেলেকে সব শিখায়। নষ্ট বাপের সাথে থাকতে থাকতে ছেলেটা অল্প বয়সে কেমন পেকে গেছে। এসব বলে না বাবা, চুমু দিলে জ্বর সেরে যায়, এই কথা কে বলেছে তোমাকে? দিদুনি তো একবার বলে দিল। আদিয়া হতাশ হলো এবার, হতাশ তার চোখে মুখে ছেয়ে গেল। অপরদিকে আদিয়ার হতাশগ্রস্ত চেহারা দেখে ফ্যারিস শব্দ করে হাসলো। ফ্যারিসের হাসিতে যেন গা পিত্তি জ্বলে উঠল আদিয়ার। লোকটা ভালোই মজা নিতে যাতে, লোকটা ভালোই নিচ্ছে তার পরিস্থিতির মজা। কি হলো মাম্মা, দাও তুমু। চুমুতে বড়দের জ্বর কমে না, ছোটদের কমে, গম্ভীর কণ্ঠে বলল আদিয়া। ফাইয়াজ মানতে নারাজ, তার কমলে পাপারও কমবে। তুমি একবার তাই করলে দেখো, আমি তো এতক্ষণ দিলাম তুমু, একটু কমতে দাও। তুমি তুমু খেলে আরো একটু কমে যাবে। এভাবে চুমু খাওয়া যায় না, এটা ভালো না। মিরানের মাম্মা তোর পাপাকে তুমু খায়, তাহলে তুমি পাপাকে খেলে তমতটা কি? ফাইয়াজের কথা কেসে উঠল আদিয়া। এই ছেলে এসব কি বলছে? ফাইয়াজ এসব কি বলছো? এসব বলতে হয় না বাবা। আর তোমাকে এসব কে বলেছে? আমি দেখেছি ওই দিন মিরানের পাপা মিরানকে তার মাম্মাকে দিতে এসেছিল, তখন মিরানের মাম্মা ওর পাপাকে তুমু খেয়েছিল, তখন তুমিও পাপাকে তুমু খাও। আদিয়া পড়ল মহা বিপদে। এই ছেলে দেখি বাপের মতো ঠেড়া হয়েছে। উফ, কি মুসিবত পড়ল সে এখন। এখন কি না সব ছেড়ে ছুড়ে তাকে চরিত্রহীন ফ্যারিস আহমেদকে চুমু খেতে হবে। ভাবতে আটকে উঠল আদিয়া, কতক্ষণ না কদাপি নহে, নেবার এবার ফ্যারিস আহমেদকে চুমু খেয়ে সে নিজের ঠোঁট দুটো কলঙ্কিত করতে চায় না। সে কি ওই সব ছেঁচড়া মেয়েদের মতো নাকি, যে স্বামী একটু জ্বর হলে তার সব দোষ ভুলে গিয়ে তাকে চুমু খাবে? মাম্মা দেরি করতো কেন? দেখতো না পাপা কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি তুমু দাও। এবার পাইয়েজের কণ্ঠ কেমন গম্ভীর শোনালো, যেন সে মাকে আদেশ করছে। আদিয়া অসহায় চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। একেবারে বাপের যোগ্য ছেলে হয়েছে। মায়ের কষ্ট সে দেখতে পারবে, কিন্তু বাপের কষ্ট তার সহ্য হবে না। ফ্যারিস আদিয়ার অসহায় চাউনিতে মজা পাচ্ছে খুব।
এবার আদিয়া বিনতে সালে যাবে কোথায়? মাথা পাঠিয়েছে, এবার ভর্তুকি দেবে না বুঝি? ফারিস আহমেদ এত সহজে ছেড়ে দেবে না, সব কড়াই গন্ডা হিসাব নিবে সে। সময়ের সাথে পাল্লা দিয়ে ছেলের জেদ বাড়ল। আদিয়া এবার ফ্যারিসের দিকে তাকালো, তার চোখে মুখে দুষ্টু হাসি। ছেলে বাপে এ যে এটাই চায় তাতে কোনো সন্দেহ নেই। আদিয়া দীর্ঘশ্বাস ফেলল, ছেলের জেদের কাছে হার মেনে নিলে অবশেষে। আদিয়া রাজি হওয়াতে অবাক হলো ফ্যারিস, মনে মনে খুশি হলো বটে। আহ, কি কপাল তার, আদিয়া বিনতে সালে তাকে চুমু দিতে রাজি হয়েছে। এমন ভাগ্য বাদায় করে দেওয়ালে টানিয়ে রাখা উচিত। আদিয়া ফ্যারিসের দিকে এগিয়ে এলো দুপা। ছেলের দিকে তাকিয়ে একবার সে, ছেলে তার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় মাকে বলছে বাবাকে চুমু খেতে। আদিয়া মনে হচ্ছে ফাইয়াসের দুনিয়ার প্রথম ছেলে যে রীতিমতো যুদ্ধ জুড়ে দিয়েছে মায়ের বিরুদ্ধে, যেন সে বাবাকে চুমু খায়। আদিয়া নিজের মুখখানা এগিয়ে নিয়ে ফ্যারিসের ডান গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আদিয়ার নরম ঠোঁটের বেজে স্পর্শ ফ্যারিসের চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো মেয়ের ঠোঁট স্পর্শ পড়ল প্যারিস আহমেদের গালে। জীবনে 29 বসন্ত পেরিয়ে সে কোনো নারীর স্পর্শ পেল। নারীটিও কোনো সামান্য নারী নয়, সে স্বয়ং আদিয়া বিনতে সালে। ফ্যারিসের গালখানা বুঝি ধন্য হয়ে গেল। অপরদিকে মাম্মা পাপাকে চুমু দিয়েছে দেখে ফাইয়াজ বেজায় খুশি হলো। খুশিতে ছেলেটা হাততালি দিতে লাগলো। এবার পাপার জ্বর বুঝি চলে যাবে। এমন সময় দাদি ডাকলো ফাইয়াজকে। দাদির ডাকে সে চলে গেলে সেই দিকে ছেলের আড়াল হতে ফ্যারিস আদিয়ার হাত ধরল। হ্যাঁচকা টানে মেয়েটাকে নিজের সামনে বসালো সে। আদিয়া চোখ মুখে কৌতুক, কি করতে চেয়েছে এই ফ্যারিস আহমেদ? এতটুকু কি আর বিশাল শরীর জ্বর যায় আদিয়া বিনতে সালে? গোললাগা কণ্ঠে বলল ফ্যারিস। ফ্যারিসের হাবভাব সুবিধার লাগছে না। আদিয়ার কাছে সে উঠে যেতে চাইল, ফ্যারিস তা হতে দিল না। মেয়েটাকে আরেকটু কাছে টেনে নিল। আমি বড্ড লোভী মানুষ আদিয়া, একটু দিলে আরেকটু বেশি পেতে চাই। এই যে তুমি একটু দিলে, এখন আমার বেশি বেশি পেতে ইচ্ছে করছে। আমি যদি একটু বেশি চাই তুমি কি আরেকটু রাগ করবে? কতখানি বেশি রাগ করবে আমার ভাঙানো সাধ্যের মধ্যে? আদিয়া ঢোক গিলল। ফ্যারিসের চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে ছড়ার ধান্দায় আছে। আদিয়া ঘন ঘন চোখের পাতা চাপটে ফ্যারিসকে দেখছে। বুকের ভেতরে তার বয়ে চলছে ঝড়, কঠিন এক ঝড়। এ যেন কালবৈশাখীর ঝড়। ফ্যারিস আহমেদ এর চোখের দিকে সে তাকিয়ে থাকতে পারছে না। এর আগে এমন কখনো হয়নি। ফ্যারিস আহমেদ তাকে এর আগে কখনো এতটা প্রভাবিত করেনি। তবে আজকে কেন? উত্তরটা জানা নেই আদিয়ার। আদিয়া আর কিছু ভাবতে পারল না। তার আগে নিজের ঠোঁট শুষ্ক পুরুষালী ঠোঁটের অস্তিত্ব অনুভব করল। স্পর্শগুলো তৃষ্ণায় ভরা। না জানি কত জনম তৃষ্ণা তাদের। আদিয়া চোখ বন্ধ করে নিল। ফ্যারিস আহমেদের স্পর্শগুলোকে বাধা দিতে চেয়েও বাধা দিতে পারছে না সে। মনে হচ্ছে কোনো এক অজানা আবেশে অতল সাগরে তলিয়ে যাচ্ছে সে। ফ্যারিসের এক হাত আদিয়ার নরম মসৃণ পেটে, আর অপর হাত মেয়েটার গাড়ে। ফ্যারিস শরীরের উষ্ণতা আদিয়া অনুভব করতে পারছে। এটাও বুঝতে পারছে এই মুহূর্তে লোকটার হুঁশে নেই। নরম কোমল নারী দেহ উষ্ণতা পেয়ে তা খুঁচিয়ে নাকি জ্বর, তা বলা যাচ্ছে না। দুজন নরনারী দিন দুনিয়া ভুলে একে অপরের মাঝে ব্যস্ত। তখনই কিছু পড়ার শব্দ হলো। চিটকে দূরে গেল দুজন। ফ্যারিস তড়িৎ দরজার দিকে তাকালো। ফারিহা আহমেদ বিলায় জরুরি বৈঠক বসেছে। বিষয়বস্তু আদিয়ার ফ্যারিস। একটু আগে ফারিহা তাদেরকে চুম্বনরত অবস্থায় দেখতে পেয়েছে এবং নিচে এসে রসিয়ে কষিয়ে সকলের কাছে বিষয়টা উপস্থাপন করেছে। এই নিয়ে মূলত বসেছে আজকের বৈঠক। ফারিহা ফ্যারিসের মেজো মামার মেয়ে, বয়সে আগে পেকে যাওয়া মেয়ে মানুষ। আজকে বাড়িতে ফ্যারিসের মেজো মামা বিশেষ এক কারণে পরিবার নিয়ে এসেছিল, কিন্তু সেই বিশেষ কারণ তা এখনো জানা যায়নি, বলেননি এখনো। ওনারা থাকেন রাজশাহীতে। ফ্যারিসের মেজো মামা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রির অধ্যাপক। যাই হোক, ফারিহা নালিশের হেতু ধরে আজকে এই বিচার কার্য বসেছে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ফ্যারিস আর আদিয়া। আদিয়ার চোখ মুখ লাল হয়ে আছে। লজ্জায়, অপমানে নাকি রাগে তা ঠিকঠাক ঠাহর করা যাচ্ছে না। ফ্যারিস ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সকলের দিকে। বড্ড ক্লান্ত লাগছে তার, রাগও লাগছে একটু। ফারিহাকে ঠেটিয়ে দুটো থাপ্পড় মারতে মন চাইছে। বিয়ের এতগুলো দিন পর বউকে একটু কাছে পেয়েছিল সে। পাষাণ বউটা নিজের হৃদয় নরম করে একটু মায়া করে একটু এসেছিল কাছে। এই বেয়াদব মেয়েটার জন্য সেটাও বেঁচতে গেল। এখন আবার এসব নাটক। দূরও দূরও। ফ্যারিস আহমেদের কপাল মনে হয় এই জীবনে বউয়ের সাথে রোমান্স নেই। বউয়ের আদর আর এই জীবনে মনে হয় পাওয়া যায় নাই। এই জালিম জামানা তার রোমান্সের দুশমন। ফ্যারিস, ফারিহা যা বলছে তা কি সত্যি?
গম্ভীর কণ্ঠে ফ্যারিসের দিকে প্রশ্নখানা ছুড়ে দিলেন ফয়সাল আহমেদ। ফ্যারিস একবার আদিয়াকে দেখল, মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পায়ের নখ দিয়ে অনবরত মেঝেতে খুঁড়ছে সে। হ্যাঁ, সত্যি, স্পষ্ট গলায় উত্তর দিল ফ্যারিস। ফ্যারিসের কথায় সকলে আক্কেল গুড়ুম হলো। এমনটা আশা করেননি তারা। ফয়সাল আহমেদ আদিয়াকে দেখলেন। আদিয়াকে তিনি বেশ স্নেহ করেন। মেয়েটা দেখলে তার মায়া হয়। এতটুকু বয়সে মেয়েটার পরিবারের জন্য যা করেছে তা সত্যি প্রশংসনীয়। মশকরা হচ্ছে এখানে? এটা বাড়ি নাকি অন্য কিছু? বাড়িতে এসব করতে লজ্জা করলো না তোমাদের? ভুলে গিয়েছিলে বাড়িতে একটা বাচ্চা আছে। বুঝলাম তোমরা অ্যাডাল্ট, তাই বলে সহবত হারিয়ে ফেলবে? তামাশা পেয়েছো সবকিছু? গর্জে উঠে বলল ফয়সাল আহমেদ। বাবার গর্জনে ফ্যারিসের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না। সে আগের মতো নির্বিকার কণ্ঠে বলল, বউয়ের সাথে বাড়িতে রোমান্স করব না তো কি হোটেলে গিয়ে রোমান্স করব? ফ্যারিসের কথায় ডাইনিং রুমে আরো একটা বিস্ফোরণ হলো। সকলে নির্বাক হয়ে তাকিয়ে রইল আদি আর ফ্যারিসের দিকে। আদি এখনো মেঝের দিকে তাকিয়ে আছে। বউ? বউ মানে? বউ মানে বুঝেন না? এখন বউয়ের মানেটাও বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। বিয়ে করেছি আমরা, সম্পর্কে স্বামী স্ত্রী হই। ফ্যারিসের কণ্ঠ স্পষ্ট বিরক্তি। ফ্যারিস, এটা তুমি কিভাবে করতে পারলে আমার সাথে? তুমি একবারও আমার কথা ভাবলে না? বড়দের কথার মাঝখানে নিজের লম্বা নাকটা ঢুকিয়ে কথাখানা বলল ফারিহা। মেয়েটার কণ্ঠে ব্যাকুলতা, তার কণ্ঠে ব্যাকুলতা জানান দিচ্ছে সে ফ্যারিসকে কতখানি চায়। আদি এতক্ষণ মাথা নিচু করে থাকলেও ফারিহার কথায় সে মাথা তুলে তাকালো। একবার ফারিহাকে দেখে ফ্যারিসের দিকে তাকালো। না জানি এই লোক আরো কত জায়গায় প্রেমিকা পাতিয়ে রেখেছে। এই লোকে আসলে চরিত্রের সমস্যা আছে। অপরদিকে ফারিহা এমন ন্যাকামি কথায় বিরক্ত হলো ফ্যারিস। কি দরকার তার বউয়ের সামনে এমন ন্যাকামি করার? এমনিতেই রিশা চক্করে বউ তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ন্যাকামির জন্য না কি করে বসে? তোর কথা আমি কেন ভাবতে যাব? আমি কি তোর বাপ নাকি? তোর চিন্তা করার জন্য তোর বাপ আছে, তাকে বল তোর চিন্তা করতে। ফারিহার চেহারাটা অবস্থা ভালো না, এখনই কেঁদে দেবে যেন। সে ছোটকাল থেকে ফ্যারিসকে পছন্দ করে, এখনো মেয়েটা বড় হয়েছে এমন নয়। ফ্যারিসের থেকে গুণে গুণে 11 বছরের ছোট সে। তারপরেও ফ্যারিসকে দেখলে কেমন হ্যাংলার মতো আচরণ করে। এতে তার বাবার মা সম্পূর্ণ সমর্থন দেয়। ফ্যারিস এতে কয়েকবার মানা করেছে, তারপরেও শোনেনি। বড্ড গায়ে পড়া মেয়ে মানুষ। ফ্যারিস, ফয়সাল আহমেদ ডাকলেন রাশবাড়ির স্বরে। বলো, বিয়েটা কবে করেছো? আর আমাদের জানাওনি কেন? ফাইয়াজের কথায় মাথায় আসেনি? ফাইয়াজের কথা ভেবেই তো বিয়েটা করেছিলাম। তাহলে এত লুকোচুরি কেন? বিষয়টা ঠিক লুকোচুরি নয়। বিয়ের কথাটা জানাতাম, কিন্তু অহমির হঠাৎ চলে যাওয়া জানানো হয়নি। বিয়েটা কবে করেছো? অহমি চলে যাওয়ার দিন। ওই দিন গ্রামের বিষয়টা চেপে গেল ফ্যারিস। ওইসব বলে লাভ নেই, বিষয়টা পরে আবার ঘেটে যাবে। আদিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে প্যারিসের দিকে, চোখে তার প্রশ্ন। ফ্যারিস তাকে চোখের ইশারায় আশ্বাস দিল। আদিয়াও শান্ত রইল। বৈঠক চলল আরো কিছুক্ষণ। সিদ্ধান্ত নেওয়ার জন্য হলেও আদিয়াকে উঠিয়ে আনা হবে খুব শীঘ্রই। কেউ দ্বিমত করেনি। আদিয়া নিজেও কিছু বলেনি। পুরো সময় চুপচাপ দাঁড়িয়েছিল সে। আস্তে আস্তে যে যার ঘরে চলে গেল। ড্রয়িং রুমে রয়ে গেল ফ্যারিস, আদিয়া আর ফারিহা। ফারিহা নিজের জায়গা থেকে উঠে এসে ফ্যারিসের পাশে বসলো। একটু গা ঘেঁষে বসলো সে। ফ্যারিস, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি? তুমি এটা কিভাবে করতে পারো? কাঁদো কাঁদো গলায় কথাখানা বলল ফারিহা। ফ্যারিস আদিয়ার দিকে তাকালো। সে তাদের দিকে তাকিয়ে আছে, চোখের মুখের ভাষা ভিন্ন। এ ভাষা ফ্যারিস বুঝে, এটা নীরব হুমকি। দূরে গিয়ে বয়। কথায় কথায় এমন গায়ে উপরে উঠে আসিস কেন তুই? আর ভালোবাসা? বাসা কি? বয়স কত তোর? নাক টিপলে বের হবে দুধ? মেয়ে এসেছে ভালোবাসাই করতে। যা কার্টুন দেখ গিয়ে। ফারিহা আরো একটু কাছে এসে এলো ফ্যারিসের। ফ্যারিস ডান হাতটা চেপে ধরে বলল, আমি মোটেও ছোট নয়, যথেষ্ট বড় হয়েছি আমি। আমার বয়স 18। আমি এখন অ্যাডাল্ট। আমার বয়স জানিস? ঠিক বয়সে বিয়ে করলে তোর বয়সী দুটো মেয়ে থাকতো আমার। এভাবে বলো না ফ্যারিস, আমার কষ্ট হয়। ফারিহার কথা শুনে আদিয়া মুখ বাঁকাল। আসছে অ্যাডাল্ট, তার নাকি আবার কষ্ট হয়? বেয়াদব মেয়ে একটা। আদিয়া গিয়ে ফারিহার হাত টেনে ফ্যারিসের থেকে দূরে সরিয়ে তাকে আনলো। তুমি আসলে বড় হয়ে গিয়েছো, তোমার মাকে বলতে হবে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে। ফারিহা অগ্নি দৃষ্টিতে তাকালো আদিয়ার দিকে। আদিয়া ওর এমন দৃষ্টি পাত্তা দিল না। চুনুপুটি মেয়ে একটা, তার সামনে তার ওই স্বামীর সাথে ঢলাঢলি করে।
ওর একটা ব্যবস্থা না করলে আদিয়ার শান্তি লাগবে না, তবে ওকে পরে দেখে নেওয়া যাবে। আগে স্বামীটার একটা ব্যবস্থা করতে হবে, লোকটার আর কোথায় কতগুলো প্রেমিকা আছে জানতে হবে। শালা চরিত্রহীন পুরুষ মানুষ। আপনি আসুন, আমার সাথে কথা আছে। এতটুকু বলে আদিয়া আর দাঁড়ালো না, গট পায়ে চলে গেল উপরের দিকে। ফ্যারিস একবার বিরক্তকর চাহনিতে ফাবিয়াকে দেখলো। বেয়াদব মেয়ে একটা। ফ্যারিস আলগোছে উঠে দাঁড়ালো, বাধ্য ছেলেটির মতন বউয়ের পিছন পিছন যেতে লাগলো সে। অপর দিকে ফারিয়া বসে রইল জড়বস্তুর মতো। এই মুহূর্তে সে প্রচণ্ড রেগে আছে, এতটাই রেগে আছে যে মাথায় আদিয়াকে খুনটুন করার কিছু ফেলার কথা ভাবছে। ফারিহা আর বসলো না, গেল মায়ের কাছে। এই মুহূর্তে মাকে দরকার তার। মা পিষে ভালো বুদ্ধি দিতে পারবে। সারা ঘর জুড়ে পায়চারি করছে আর ফোঁস করছে আদিয়া। ফ্যারিস এক কোণায় বসে আদিয়ার চলাচল দেখছে। একটু পর যে তার উপর দিয়ে ঘূর্ণিঝড় যাবে তা সে ভালোই আন্দাজ করতে পারছে। ফ্যারিস দীর্ঘশ্বাস ফেলল। শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে তার, মনে হচ্ছে আবার জ্বর আসবে। আদিয়া, এনি প্রবলেম? আদিয়ার হাঁটা থামিয়ে দিয়ে ফ্যারিসের দিকে তাকালো। ফ্যারিসের কণ্ঠে কেমন ক্লান্ত লাগছে। জ্বরের তোপে ফর্সা চেহারা লাল হয়ে উঠছে, চোখ দুটির অবস্থা আরো খারাপ। স্বামীর এহেন চেহারা দেখে আদিয়ার রাগ হয়ে গেল। সে এগিয়ে এলো ফ্যারিসের দিকে, আলগোছে কপালে হাত রাখলো। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আদিয়া আটকে উঠলো, আপনার তো আবার জ্বর এসেছে? ফ্যারিস হাসলো আদিয়ার এই উদ্বিগ্নতা দেখে। তুমি আবার আমার জন্য চিন্তিত? কেন, প্রেমে পড়েছো বুঝি, নাকি ভালোবাসছো? চুপ করুন তো, বড্ড বাজে কথা বলেন আপনি। এখন বেশি কথা না বলে বিছানায় শুয়ে থাকুন। শুয়ে থাকলে জ্বর যায় না, জ্বর যায় চুমুতে। আসো, একটা চুমু দিয়ে যাও। জ্বর গায়েব করা চুমু। আপনি দয়া করে মুখটা বন্ধ রাখুন। আদিয়া ফ্যারিসকে বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে গেল। মগ ভর্তি করে পানি এলো, ফ্যারিসের মাথায় কাছে বসলো। তারপর আস্তে করে রুমাল ভিজিয়ে ফ্যারিসের মাথায় পট্টি দিতে লাগলো। ফ্যারিসের তখন হুঁশ নেই। ততক্ষণে জ্বরে সে হুঁশ হারিয়েছে। দরজার আড়ালে দাঁড়িয়ে ফয়সাল আহমেদ আর ফিরোজ আহমেদ সবটাই দেখলেন, খুশিও হলেন বটে। তারা তো ছেলে আর নাতির জন কাউকে চাইতেন যে তাদের আগলে রাখবে, যত্ন রাখবে, ভালোবেসে শাসন করবে। অবশেষে সেই মানুষটা এসেছে। ফিরোজ আহমেদ চোখ মুছলেন। ফাইয়াজের এবার মায়ের দুঃখ ঘুচল বলে ফয়সাল আহমেদ আলগোছে স্ত্রীকে এক পাশ থেকে জড়িয়ে ধরলেন, চোখের ইশারায় আশ্বস্ত করলেন এবার তাদের একটা ভরা সংসার হবে, সে আগের মতন। রান্নাঘরে কাজ করছেন ফিরোজা আহমেদ। আদিয়া হাতে হাতে ওনাকে সাহায্য করেছে। ফিরোজা আহমেদ কাজের ফাঁকে ফাঁকে আদিয়াকে দেখছে। আদিয়া বিষয়টা লক্ষ্য করলো। তার মনে হলো ভদ্র মহিলা কিছু বলতে চায়। কিছু বলবেন আন্টি? ভদ্রমহিলার মাথা দুলালেন। অর্থাৎ বলবেন কিছু? আদিয়া জানতে চাইল, তোমরা বিয়েটা এতদিন চেপে গেল কেন? আমরা এই বিয়ের জন্য কত অপেক্ষা করেছি। ভদ্রমহিলার কণ্ঠে অভিমান। আদিয়া অবাক হলো। সে ভেবেছিল ভদ্রমহিলা হয়তো তাকে দুটো কঠিন কথা শুনিয়ে দেবে। আপনি রাগ করেছেন আন্টি? তা তো একটু করেছি। এই যে এতগুলো দিন হলো তোমরা বিয়ে করেছো, একে তো আমাদেরকে জানাওনি, তার ওপর এখন আমাকে আন্টি ডাকছো। রাগ না করে থাকা যায় বুঝি? আদিয়া ভদ্রমহিলার কথা মনে বুঝলো না। সে বোকা বোকা গলায় বলল, তো কি ডাকবো? আদিয়ার এমন বোকা প্রশ্নে হাসলেন ফিরোজ আহমেদ। মেয়েটার মধ্যে থেকে বাচ্চামি ভাবটা এখনো যায়নি পুরোপুরি, শুধু দায়িত্বের নিচে চেপে পড়ে গেছে। বিয়েটা হয়েছে, শাশুড়ি হয়ে আমি তোমার। আমাকে এখন থেকে মা বলে ডাকবে। কোন আন্টি পান্টি বলা চলবে না। আরেকবার আন্টি বললে আমি খুব রাগ করব। আদিয়া ফ্যাল করে তাকিয়ে রইল। আদিয়া অবাক হলো সকলের প্রতিক্রিয়া। মেয়েটা ভেবেছিল এই বিয়ের কথা সামনে এলে তাকে অনেক অপমানজনক কথা শুনতে হবে, সকলে অতশত অভিযোগ খুলে বসবে। কিন্তু তেমন কিছুই হয়নি। অভিযোগ তো তাদের একটাই, কেন আগে বলেনি? আদিয়া মন খারাপ হলো। এই মানুষগুলো এত ভালো কেন? এমন একটা পরিবার আল্লাহ তাআলা তার কপালে লিখেছিল। আজ ৪ দিন পর অফিসে এলো ফ্যারিস। গায়ে তার জ্বর টর নেই এখন আর, সে সম্পূর্ণ সুস্থ। ইতিমধ্যে অফিসে সকলে জেনে গেছে ফ্যারিস আর আদিয়ার বিয়ের ব্যাপারে। কেউ খুশি হলো, সিংহভাগলো খুশি হতে পারেনি। তারা কানাঘুষা করছে। আদিয়া দেখলে নানান ধরনের কথা বলছে। আদিয়া অবশ্য এগুলো গায়ে মাখছে না। মানুষের বাজে কথা গায়ে মাখার চেয়ে গায়ে লোশন মাখলে ভালো, ত্বক সুন্দর স্মুথ থাকে। তার উপর আসছে শীতকাল, এখন তো লোশন আরো দরকারি। নিজের ডেস্কে বসে আছে আদিয়া, আর তার ফ্যারিসের কেবিন কাছাকাছি। আদিয়ার ডেস্ক থেকে ফ্যারিসের কেবিনটা স্পষ্ট দেখা যায়। আদিয়া সারাক্ষণ সেদিকে চোখ রাখে। চরিত্রহীন স্বামী হলে এক সমস্যা, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়।
আদিয়া যখন কাজে ব্যস্ত, ফ্যারিস মাত্রই গিয়ে নিজের কেবিনে বসেছে। এর মধ্যে সে আদিয়াকে ডেকে পাঠালো। আহা অফিসে আসতে না আসতে বইয়ের খোঁজ করছে, বাহ বাহ কি প্রেম! ঠাট্টা করলো মিতা। মিতার রসিকতা আদিয়া পাত্তা দিল না, সে গেল ফ্যারিসের কেবিনে। আমায় ডেকেছেন স্যার? ফ্যারিসের চোখ তুলে তাকালো, তাকিয়ে থাকলো। মেয়েটা আজকে শাড়ি পরে এসেছে, দেখতে অপরূপা লাগছে। ফ্যারিস পলক ফেলতে ভুলে গেল। এই নিয়ে দ্বিতীয়বারের মতন আদিয়াকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে। শাড়িতে বুঝি কাউকে এত সুন্দর লাগতে পারে প্যারিস জানা ছিল না। এমন হাবাদের মতন তাকিয়ে আছেন কেন স্যার? প্যারিসে তখনও তাকিয়ে আছে, বাপখানা এমন সে জীবনও মেয়ে দেখেনি। আদিয়া বিরক্ত হলো, এই লোকের আসলে চরিত্রের সমস্যা আছে স্যার। আদিয়া এবার বেশ জোরে ডাকলো ফ্যারিসকে। ফ্যারিসের ধ্যান ভাঙলো। সে দুইবার শুকনো কেশে নিজেকে ধাতস্থ করলো। কি ব্যাপার, আজকে অফিসে শাড়ি পরে এসেছো কেন? মন চেয়েছে তাই শাড়ি পরেছি। কেন, আপনার অফিসে কি শাড়ি পরে আসতে মানা? মানা হয়, তবে এরপর থেকে আর অফিসে শাড়ি পরে আসবে না। কেন, ব্রু কুঁচকে জানতে চাইলো আদিয়া। তখনই সবাই ফ্যারিস আহমেদকে কন্ট্রোললেস বলবে। ফ্যারিসের কথার মানে বুঝতে আদিয়ার একটু সময় লাগলো, আর কথাখানা বুঝতে পেরে কান গরম হয়ে উঠল মেয়েটার। আপনি কি জানেন দিন দিন আপনি চরম অসভ্য আপনি কি জানেন দিন দিন আপনি চরম অসভ্য হয়ে যাচ্ছেন? এসব পাল্টে অপবাদ দেবেন না মেয়ে। দুটো চুমু খেলে কে অসভ্য হয়ে যায় না? আমি যদি অসভ্যতা শুরু করি তাহলে তোমার আর অফিসে আসতে হবে না। বাচ্চা জন্ম দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আর ওদের পালতে পালতে বুড়ি হয়ে যাবে। আবারও শুরু হলো ফ্যারিস আহমেদের লাগাম ছাড়া কথাবার্তা। আদিয়া সেদিকে গেল না আর, কথায় কথায় বাড়ে। কেন ডেকেছেন তাই বলুন। ফ্যারিস কিছু বলতে যাবে তার আগে কেবিনে প্রবেশ করলো রিশা। ফ্যারিস! ফ্যারিসে ডাকতে ডাকতে কেবিনে এসে এক প্রকার কোলে উঠে গেল প্রায়। ফ্যারিস রিশাকে টেনে নিজের থেকে সরালো, তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। সে একবার আদিয়ার দিকে তাকালো, ইতিমধ্যে তার চেহারার রং পাল্টাতে শুরু করেছে। ফ্যারিস ঢোক গেল, আনমনেই হাত রাখলো কপালে। কপালের গায়ের দাগ এখনো যায়নি, সেলাইটাও কাটা হয়নি। এভাবে গায়ের ওপর উঠছো কেন রিশা? দূরে থেকে কথা বলো। এমন রুড আচরণ করছো কেন ফ্যারিস? তোমার জ্বর হয়েছে শুনে আমি তোমাকে দেখতে এলাম। কেন, আমি বুঝি ডাক্তার? এবার জবাবটা এলো আদিয়ার তরফ থেকে। রিশা তাকালো আদিয়ার দিকে, তার চোখে মুখে বিরক্তি। এই মেয়েটাকে তার সহ্য হয় না, কেমন যেন ঠাস ঠাস করে কথা বলে। রিশা আদিয়ার থেকে চোখ সরিয়ে ফ্যারিসের দিকে তাকালো। ফ্যারিসের কপালে ক্ষত স্পর্শ করার জন্য হাতটা বাড়িয়ে দিতে পিছিয়ে এলো ফ্যারিস। রিশা, তুমি কি কোনো কাজে এসেছো? কাজে এলে বলো, কাজে না থাকলে যাও। আমার অনেক কাজ আছে। ফ্যারিসের কণ্ঠে কাট কাট। রিশা দমে গেল। এবার রিশাও সোজা হলো, ফ্যারিসের সামনে এসে চেয়ার টেনে বসলো। আদিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন যাও, কথা বলবো আমরা। ও যাবে না, যা বলার ওর সামনেই বলো তুমি। আদিয়াও দাঁড়িয়ে রইল, সেও দেখতে চায় এই মেয়ে কি বলে। ফ্যারিস, তুমি নাকি বিয়ে করেছো? কেন, আমার কি বিয়ে না করে সন্ন্যাসী নেওয়ার কথা ছিল? হেয়ালি কণ্ঠে বলল ফ্যারিস। আদিয়া আরো এক দফা বিরক্ত হলো। এ হলো পুরুষের সমস্যা, সামনে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, ঘরে যে বউ আছে সেই কথাও মনে থাকে না। তবে এই লোক একটু বেশি ভুলো মনা, তার বউ সামনেই দাঁড়িয়ে আছে, তবুও চোখে পড়ছে না, মনে থাকছে না সেই বিবাহিত এক বাচ্চার বাপ। ফ্যারিস, তুমি বিয়ে কিভাবে করতে পারো? তুমি তো বলেছিলে কখনো বিয়ে করবে না। বলেছিলাম নাকি ভুলে গেছি? আসলে যাকে বিয়ে করেছি সে একটু বেশি সুন্দরী, বুঝলে? ওকে দেখলে আমি কেমন দিন দুনিয়া ভুলে যাই, কোলের মধ্যে বসিয়ে সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে মন চায়। এই দেখো, আজকে 4 দিন পর অফিসে এসেছি আমি, কত কাজ পেন্ডিং পড়ে আছে, কাজ করতে হবে আমার, কিন্তু কাজ করতে পারছি না। সারাক্ষণ শুধু মেয়েটাকে দেখতে মন চাইছে, মনে হচ্ছে ওর থেকে চোখ সরালে আমার অনর্থ হয়ে যাবে। কথাগুলো সব আদিয়ার দিকে তাকিয়ে বলল ফ্যারিস। আদিয়াও তাকিয়েছিল ফ্যারিসের দিকে। আজকে ফ্যারিসের চোখ অন্যরকম এক অনুভূতি দেখতে পাচ্ছে আদিয়া। ফ্যারিসের চাহনিতে প্রগাঢ় হলো। আদিয়া ঘাবড়ালো প্যারিসের এমন চাহনিতে। তোমাকে যখন আমি বিয়ের কথা বলেছিলাম তখন তো তুমি রাজি হওনি, বলেছিলে বিয়ে করবে না, তবে এখন কেন? ফ্যারিস এবার আদিয়ার থেকে চোখ সরিয়ে রিশার দিকে তাকালো, তার চোখ মুখ সিরিয়াস হয়ে উঠল। তোমাকে আমি বিয়ের কথা বলেছিলাম রিশা, মনে করে দেখো তুমি উত্তরটা কি দিয়েছিলে? ফ্যারিসের কঠিন কণ্ঠে রিশা চুপ মেরে গেল। অপরদিকে আদিয়া। ফ্যারিস একবার কানা চোখে নিজের বধূকে দেখলো, কৌতূহল চোখে চোখে উপচে পড়ছে তার। আদিয়া এই কৌতূহলী স্বভাবটা ফ্যারিসের বেশ ভালো লাগে, সে খুব এনজয় করে। কি হলো, মনে পড়ছে কিছু? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। ওই দিন কি বলেছিলে তুমি? আমি যদি ফাইয়াজকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসি তবে তুমি আমাকে বিয়ে করবে, রাইট?
সাথে যেন আর কি বলেছিলে? ও হ্যাঁ, যতদিন ফায়েজ আমার সাথে আছে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, তাই তো? ওই দিন এতগুলো কথা বলার পর আজকে তুমি কোন সাহসে আমাকে জেরা করতে এসেছো? এই সাহসটা তোমাকে কে দিয়েছে? আমি তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। তুমি কৈফিয়ত চাইতে এসেছো আমার কাছে? সিরিয়াসলি? আদি অবাক হয়ে ফ্যারিসের কথা শুনলো, সেই সাথে অবাক হলো রিশাকে দেখে। মেয়ে না মায়ের জাত হয়? মায়েরা জাতরা বুঝে এমন কথা বলতে পারে? ৩ বছর আগে ফাইয়াজের বয়স কত ছিল? ১ বছর। ১ বছরে একটা ছেলেকে এই মেয়ে কিভাবে অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার কথা বলে? বুক কাঁপলো না এই মেয়ের? আবার আজকে এসেছে বড় গলায় কৈফিয়ত চাইতে। রাগে আতিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। ফ্যারিসের এতগুলো কথা বলার পরেও রিশার চোখে মুখে অনুশোচনা বা অনুতপ্ত দেখা গেল না। সে কুটির হেসে বলল, যাকে বিয়ে করেছো সে জানে ফাইয়াজের সম্পর্কে? জানে একটা বাপ মা ছাড়া ছেলের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়েছো? জানে এসব ওই মেয়ে? বলনি নিশ্চয়ই। বললে আসলে কোনো মেয়ে থাকবে না তোমার সাথে? উটকো ঝামেলা কে মাথা নিতে চায় বলো তো? এবার আর আদিয়া চুপ থাকতে পারল না। কে চেয়ার থেকে উঠিয়ে সপাতে একটা থাপ্পড় মেরে দিল গালে। আদিয়ার হাতে দানবীয় চড় খেয়ে রিশা নিচে পড়ে গেল। আদিয়া ওকে বাহু ধরে উঠিয়ে আনলো। আরো একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতে ফ্যারিস তাকে আটকে নিল। আদিয়া লিভ হার, আর মেরো না, ছাড়ুন আমাকে। আজকে ওর একদিন কি আমার একদিন? ও সাহস কি করে হয় আমার ছেলেকে নিয়ে এতগুলো কথা বলার, ওকে উটকো ঝামেলা বলার? ওই মেয়ে তো আমি আজকে মেরেই ফেলবো। রিশা এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে জীবনে এমন থাপ্পড় খায়নি। বাপ মায়ের আদরে বাদর হওয়া সন্তান সে, তার গায়ে কেউ কখনো টোকাও দেয়নি, তাই এ থাপ্পড়টা হজম করতে একটু সময় লেগেছে তার। উপরন্তু সে আদি এমন ব্যবহারে মানে বুঝতে পারছে না এই মেয়েকে এভাবে কেন রিয়েক্ট করলো। কিছু বুঝতে পারছে না রিশা। তুমি, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? তোমাকে তো আমি, কি করবি কি করবি তুই আমাকে? ভয় পাই আমি তোকে, বেয়াদব মেয়ে মানুষ। তোর সাহস কি করে হয় আমার ছেলেকে উটকো ঝামেলা বলার? আমার ছেলে তোরটা খায় না, তোরটা পরে। কোন সাহসে তুই আমার ছেলেকে ঝামেলা বলিস, বেয়াদব মেয়ে? তার মুখে আমি ভেঙে দেব মেরে। আদিয়া রেগে আরো অনেক কথা বলল। রিশা আর বুঝতে বাকি রইল না ফ্যারিস এই মেয়েটাকে বিয়ে করেছে। আদিয়ার উপর রিশার রাগটা আরেকটু বাড়লো এবার। কাক পেখম লাগালে কখনো ময়ূর হয়ে যায় না। কি ভেবেছো ফ্যারিস আহমেদকে হাত করে তাকে বিয়ে করে ক্লাসে উঠে গেছে? আহ, লুক অ্যাট ইউ। তুমি তো ফ্যারিস আহমেদের নখের যোগ্য নও। কি দেখে ফ্যারিস আহমেদ তোমাকে বিয়ে করলো বলো তো? নাকি কিনে নিয়েছে, ছেলের জন্য ন্যানি বানিয়ে রেখেছে তোমাকে, নাকি নিজের জন্য রক্ষিতা করে নিয়েছে? কোনটা বলো দেখি? রিশার কথা শেষ হতে না হতে আরো একটা দানবীয় থাপ্পড় পড়ল তার নরম গালে। এবারে থাপ্পড়টা দিল ফ্যারিস আহমেদ নিজে। রিশা আবারও নিচে পড়ে গেল। নেক্সট টাইম যেন আমার অফিসের আশেপাশে তোমাকে না দেখি। যেদিন দেখবো সেদিন খুন করে ফেলবো, মাইন্ড ইট। রিশাও কম যায় না। সে তেজি গলায় বলল, কাজটা তোমরা ভালো করলে না। তোমাদেরকে তো পরে দেখে নেব। এর দাম তোমাদের দিতে হবে, খুব ভালো দাম দিতে হবে। পরে দেখবি কেন আমরা কি চলে গেছি নাকি চোখ অন্ধ হয়ে গেছে? দেখতে হলে এখনই দেখ, বেয়াদব মেয়ে একটা, বলল আদিয়া। রিশা কিছুক্ষণ ফ্যারিসের আদিয়াকে হুমকি দামকি দিয়ে বেরিয়ে গেল। রিশা চলে যেতে দম ফেললো ফ্যারিস। এ মেয়ে আসলেই বেয়াদব, মুখে লাগাম নেই আর না আছে চরিত্রে। এ মেয়ে তো বেরিয়ে গেছে ঠিকই, রিশা যে চুপ থাকবে না তা ফ্যারিস জানে। কিছু একটা এই মেয়ে করবে, আর তা যে খুব কুৎসিত হবে তাও ফ্যারিসের আন্দাজ করতে পারছে। অফিসের ছাদের পাশাপাশি বসে আছে ফ্যারিস আর আদিয়া। দুজনে নিশ্চুপ তাকিয়ে আছে বিশাল অম্বরে। আজকে আকাশটা সুন্দর বেশ, বাতাসে শীতের আগমন ঘ্রাণ। শীত এলো বলে কি ভাবছেন? কিছু না। চড় দেওয়াটা মনে হয় ঠিক হয়নি আপনার। আপনি চড় দেওয়া ও অনেক কনফিডেন্ট হয়ে গেছে। আপনার থেকে এমনটাও আশা করেনি। আপনি বিয়ে করেছেন শুনে এমনিতে বেচারি দুঃখে ছিল। চড়টা দিয়ে কাটা গায়ে নুনের ছিটে দিয়েছেন একবারে। আমার সামনে কি আমার বউ বাচ্চাকে অপমান করলে আমি দাঁড়িয়ে দেখবো চুপচাপ? তবুও হাত তোলা ঠিক হয়নি আপনার। ফ্যারিস আর কিছু বলল না। সে এখন ফাইয়েজকে নিয়ে চিন্তিত। এ মেয়ের আগের বসে ফাইয়েজের কিছু না করলে হয়। রিশা খুব ভালো মতোই জানে ফাইয়েজ ফ্যারিসের দুর্বলতা। ফাইয়েজ যে আদির দুর্বলতা তা সে আজকে ভালো মতোই বুঝেছে। এখন ফাইয়েজকে টার্গেট না করলেই হয়। এ মেয়ে এতটাও ভালো নয় যে একটা বাচ্চাকে নিয়ে প্রতিশোধের হাতিয়ার বানাবে না। আপনি ফাইয়েজকে নিয়ে চিন্তিত তাই না? ফ্যারিস মাথা দুলালো। আদিয়া ফ্যারিসের হাতে হাত রাখলো, বসা দিয়ে বলল, চিন্তা করবেন না, আমরা আছি তো। ফাইয়েজকে ঠিক রক্ষা করব আমরা। তুমি ফাইয়েজকে অনেক ভালোবাসো তাই না? কেন বাসবো না?
একটা মাত্র হাঁসের বাচ্চার মতন ছেলে আমার দেখলে তো আদর আদর পায়, খালি ভালোবাসতে ইচ্ছে করে। আর ছেলের ভাবকে ভালো টালো বাসতে ইচ্ছে করে না, আদর দিতে ইচ্ছে করে না। আদিয়া ফ্যারিসের দিকে তাকালো। লোকটার চোখে মুখে এক অন্যরকম ঘোর। আদিয়া বিরক্তি হলো। এই লোক যখন তখন এক অন্য ঘোরে চলে যায়, যখন তখন এই লোকের রোমান্টিক মুড অন হয়ে যায়। এখন কি এসব বলার সময়? ছেলের বাপকে ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু ছেলের বাপ তো তাদের ভালোবাসা চায় না। ছেলের বাপ চায় শুধু একজন অপরূপা রমণী তাকে ভালোবাসুক, নিজের সবটা উজাড় করে ভালোবাসুক। ছেলের বাপের কাছে যে নিজেকে অর্পণ করে দিক, তার সবটা জুড়ে শুধু ছেলের বাপ থাকুক। ফ্যারিসের কণ্ঠ অন্যরকম লাগছে। আদিয়া দুটো পাকা ডোক গিলল। এই লোকের হলো কি? এত ভালোবাসা ভালোবাসা করছে কেন? ছেলের বাপের এত চাওয়া কেন? কারণ ছেলের বাপটা অনেক লোভী। লোভ তার শিরায় শিরায়। ছেলের মায়ের থেকে একটু ভালোবাসা, একটু আদর পাওয়ার লোভ সে সামলাতে পারছে না। আদিয়া কথা বলল না, চুপ করে রইল সে। ফ্যারিস নিজের মুখটা এগিয়ে আনলো একটু, আদিয়ার কানের কাছে ফিস ফিস করে বলল, ছেলের মা তৈরি থাকুন, ছেলের বাপ খুব শীঘ্রই আপনাকে বধূ বেশে গড়ে তুলতে চলেছে। আপনাকে আপনার থেকে হরণ করে নিজের করে নেবে সে। নিজের কথাখানা শেষ করে আদিয়ার কানের লতিতে শব্দ করে একটা চুমু খেলো ফ্যারিস। ফ্যারিসের এহেন স্পর্শে কেঁপে উঠল আদিয়া পুরো শরীর। দিনটা শুক্রবার। আজকে ফ্যারিসের মা বাবা যাবে আদিয়ার বাসায় আদিয়ার মায়ের সাথে কথা বলতে। সকাল থেকে আদিয়া বেজায় চিন্তিত। বিয়ের বিষয়টা এখনো মা জানে না, জানলে কেমন রিয়েক্ট করবে তা ভেবে ভেবে আদিয়ার মূর্ছা যাচ্ছে। আফা, তোর কি পেট খারাপ হয়েছে? আদিয়া আতিকের দিকে তাকালো। সোফায় ল্যাটকা মেরে শুয়ে আছে সে। দৃষ্টি আদিয়ার দিকে। এতক্ষণে যাবৎ বোনের কার্যকলাপ দেখছিল সে। পেট খারাপ কেন করতে যাবে আমার? তাহলে এমন করছিস কেন? এক জায়গায় স্থির হতে পারিস না? তোর চরকির মতন ঘূর্ণি দেখে আমার মাথা ঘুরছে। আর না ঘুরে এক জায়গায় বয় এবার। আদিয়া এগিয়ে এলো আতিকের দিকে। আতিকের বাহুতে আলতো চড় দিয়ে বলল, পড়াশোনা নেই তোর? এভাবে শুয়ে আছিস কেন? তুই মনে হয় ভুলে গেছিস আমি মাত্র বাজার থেকে এসেছি। বাজার করে আমি ক্লান্ত খুব। এখন আমার রেস্ট দরকার। পারলে আমার জন্য শরবত নিয়ে আয়। আচ্ছা, শরবত না, চা নিয়ে আয়। আদি আতিকের কিছু বলবে তার আগে মা ডেকে উঠল তাকে, আদি একটু এদিকে আয়। মায়ের ডাকে রান্নাঘরের দিকে গেল আদিয়া। ভয়ে বুকটা এখনো তার দুরু দুরু করছে। কি যে হবে? ফ্যারিসরা এলে নামাজের পরে। তখন ঘড়িতে ৩টা বাজে। ফ্যারিসদের এই সময় এভাবে দেখে অবাক হলেন আফিয়া বেগম। একবার তাকালেন মেয়ের দিকে। আদিয়া ওনার দিকে তাকিয়ে আছে। আজকে মেয়ের চোখে ভাষা ভিন্ন। ভদ্রমহিলা কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারলেন। ফ্যারিসরা বসে আছে আদিয়াদের বাসার ছোট্ট ড্রয়িং রুমটায়। ফায়েজ বসে আছে পাপার কোলে। সে অনেকবার মাম্মার কাছে যেতে চেয়েছে, কিন্তু পাপা যেতে দেয়নি, নিষেধ করেছে, বলেছে এখন যাওয়া যাবে না মাম্মার কাছে। আর তাই অভিমানে ফায়েজ সাহেব গাল ফুলিয়েছেন। আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা এখানে কেন এসেছি। তাই আর ভনিতা করব না, কথাটুকু বললেন ফয়সাল আহমেদ। আফিয়া বেগম আবারও একবার মেয়ের দিকে তাকালেন, তারপর বললেন, সে কিছুটা বুঝতে পেরেছি বইকি, কিন্তু আমার মেয়েই কেন? আপনি হয়তো এখনো বিষয়টা জানেন না, তাই এই কথা বলছেন। আফিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। কোন বিষয়টা জানি না, ওরা অলরেডি বিয়ে করে নিয়েছে। কথাটা বিস্ফোরণের মতো হলো। বাড়ির ৩টে মানুষ একই সাথে অবাক হয়ে তাকালো আদিয়ার দিকে। এটাও সম্ভব? আফিয়া বেগম বিশ্বাস করতে চাইলেন না। তার মেয়ে এমন নয়, তার মেয়ে এমন অবিচারের মতন কাজ কখনোই করতে পারে না। মেয়েকে তো তারা এমন শিক্ষা দেননি। আফিয়া বেগম ফারিসের এক গল্প শোনালো, সবটা নিজের বানানো। গ্রামের বিয়ের বিষয়টা কাউকে বলা হয়নি, তবে সবাই এটাই জানে তাদের বিয়েটা কোন স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি। দুজনের পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছে। আফিয়া বেগম শুনলেন সবটাই, তবে মানতে চাইলেন না এভাবে বিয়ে হয়। মেয়ের ওপর বেশ রুষ্ট হলেন তিনি। ফ্যারিস ওনাকে মানানোর চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো আদিয়ার দোষ নেই, মেয়েটা নির্দোষ। দোষ এখানে কারোই ছিল না। যা করার পরিস্থিতি করেছে, তারা তো ছিল কেবলমাত্র মোহরা। পরিস্থিতির ড্রয়িং রুমের পরিস্থিতি ধীরে ধীরে গুমোট হয়ে উঠল। কেউ কোনো কথা বলছে না। থেকে থেকে এক একটা দীর্ঘশ্বাস শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আদিয়ার মাকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছে সকলের। ভদ্রমহিলা এই বিয়ে মানতে নারাজ। এভাবে বিয়ে করে নিলে হয়ে গেল বুঝি? তিনি মেয়ের উপর বেজায় রুষ্ট। আদিয়ার মতন একটা বুঝদার মেয়ে এমন একখানা কাজ করতে পারে, তিনি তা বিশ্বাস করতে পারছেন না। এই কাজটা আমিরা করলে হয়তো তিনি এতটাও কষ্ট পেতেন না, কিন্তু আদিয়া, সে কিভাবে এটা করতে পারল? মা,
কাতর গলায় মাকে ডাকলো আদিয়া। কাজ করতে করতে হাত থেমে গেল আফিয়া বেগমের। তবে মেয়ের দিকে ফিরে তাকালেন না তিনি, নিজের মতন আবারও কাজ করতে লাগলেন। মায়ের এমন ব্যবহারে কষ্ট পেল আদিয়া। সে কি ইচ্ছে করে বিয়েটা করেছে? এই বিয়ের পেছনে তার দোষ কোথায়? সে নিজেও তো একজন ভিকটিম। মা, আমার কথা শোনো, এমন মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মেয়ের এমন কাতর কণ্ঠ শুনে মন গলল না মায়ের। মায়ের মন পাথর হয়ে উঠেছে আজ। আদিয়া এবার মায়ের কাছে গেল, মায়ের হাত ধরে টেনে এনে সোফায় বসালো। আমির আর আতিক তখন টিভি দেখছিল। আদিয়া চোখ দিয়ে ইশারা করতে দুজন ভদ্র বাচ্চাটির মতন ভেতরে চলে গেল। মা, এমন করছো কেন? বুঝতে পারছো? বকা দাও, মারো, তবুও দয়া করে কথা না বলে থেকো না। আমার কষ্ট হচ্ছে খুব। তোমার আবার কিসের কষ্ট? মাকে বুঝে দরকার আছে। আর বড় হয়েছেও, নিজের জীবন সিদ্ধান্ত নিজে নিতে শিখছো। এখন মাকে দিয়ে করবে কি? ভদ্রমহিলার কণ্ঠে অভিমান স্পষ্ট। বিয়েটা কোনো স্বাভাবিক পরিস্থিতি হয়নি মা, একটু বোঝার চেষ্টা করো। বুঝলাম, বিয়েটা কোনো স্বাভাবিক পরিস্থিতি হয়নি। তোমার নিজেদের মতের বিরুদ্ধে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেছো। সব ঠিক আছে, কিন্তু বিয়ের কতদিন পেরিয়েছে? এতগুলো দিনেও তোমার মনে হয়নি মাকে জানানো উচিত? তোমার জীবনে মায়ের গুরুত্ব এতটুকুই? আদি এবার কেঁদে দিল, শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। মায়ের কান্না দেখে বুকটা হুহু করে উঠল আফিয়া বেগমের। স্বামী হারিয়ে এই ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে তিনি শক্ত থেকেছেন। না হলে তার মন জানে স্বামীকে হারিয়ে কতটা ভেঙে পড়েছেন তিনি। এই সমাজে দুটো জোয়ান মেয়ে নিয়ে একা টিকে থাকা সহজ কথা নয়। প্রতিনিয়ত মানুষের নানা কটু কথা শুনতে হয়। ঘর থেকে বের হলে কিছু শকুন উৎ পেতে থাকে। এগুলো সহ্য করা বুঝি মুখের কথা? কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আদিয়া হেঁচকি উঠে গেছে। মেয়েটা বেশিক্ষণ কাঁদতে পারে না। মাইগ্রেনের ব্যথা উঠে যায়। তখন দুটো তিনটে ওষুধ গিললেও কাজের কাজ হয় না কিছুই। আপিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, কেঁদো না, কেঁদে লাভ নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, যা করার করে ফেলেছ। এখন কেঁদে কুটিও লাভ নেই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দাও। ভবিষ্যৎ নিয়ে ভাবো। সামনের সপ্তাহে তোমার বিয়ে, সেদিকে মন দাও। অতটুকু বলে ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। একবার মেয়েকে দেখে চলে গেলেন নিচের ঘরে। নিচের ঘরে গিয়ে আস্তে করে দরজার চিটকিনিটা লাগিয়ে দিলেন। দরজায় পিঠ ঠেকিয়ে ফুঁপিয়ে উঠলেন। আজকে স্বামীকে বড্ড মনে পড়েছে তার। এতটা তাড়াতাড়ি তাদের ছেড়ে না গেলে পারতো না? এত কিসের তাড়া ছিল মানুষটার? অপুর দিকে অনেকক্ষণ কেঁদে কুটে শান্ত হলো আদিয়া। আস্তে করে উঠে নিজের ঘরে গেল। ইতিমধ্যে তার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ড্রয়ার থেকে ওষুধের পাতাটা বের করে দুটো ওষুধ খেলো আদিয়া। রুমের লাইট অফ করে বিছানায় বসতে বিশ্রী শব্দে ফোনটা বেজে উঠল। আদিয়া ধীরে সুস্থ ফোনটা হাতে নিল। ফ্যারিস ফোন করেছে। আদিয়ার তুলতে ইচ্ছে হলো না। সে ফোনটা এভাবে উল্টো করে রেখে দিল। ফোনটা কিছুক্ষণ বেজে নিচ থেকে বন্ধ হয়ে গেল। আদিয়া আলগোছে বিছানায় পিঠ ঠেকিয়ে দিল। এখন একটা ঘুম দরকার, যদিও ঘুম আসবে বলে মনে হচ্ছে না। তবুও চেষ্টা করতে ক্ষতি কি? পরের দিন সকালে ঘড়িতে তখন বাজে ৮টা। আজ বেশ বেলা করে ঘুম ভাঙল আদিয়ার। সারা রাত মাথা ব্যথায় চটপট করে শেষ রাতে ঘুমিয়েছে বলে হয়তো উঠতে এতটা দেরি হয়েছে। আদিয়া ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নিল। অফিসে যেতে লেট হলে আবারও স্যালারি কেটে নেবে বস। আদিয়া কোনো রকম রেডি হয়ে বের হয়ে এলো। টেবিলে বসে নাস্তা করেছে আমির, আতিক। আদিয়া উঁকি দিয়ে একবার রান্নাঘরের দিকে দেখলো, না মা নেই। আদিয়া দীর্ঘশ্বাস ফেললো। মা কোথায়? ঘরে, ছোট করে উত্তর দিল আমিরা। আতিক চুপচাপ খাচ্ছে। আদিয়া ভাই বোনকে দেখলো। কালকে থেকে ওরা তার সাথে তেমন একটা কথা বলছে না। কেন বলছে না তা জানা নেই আদিয়ার। হয়তো মায়ের মতন ওরাও রেগে আছে। আমিরা পাশে একটা চেয়ার টেনে বসলো। আদিয়া প্লেটে পরোটা আর ভাজে নিতে নিতে বলল, তোরা কি আমার উপর রাগ করে আছিস? খাওয়া থামালো দুজন। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে বলল, রেগে কেন থাকবো আপা? আদি আবারও দীর্ঘশ্বাস ফেলল। সেটা তো তোরা জানিস, কালকে থেকে কথা বলছিস না ঠিকঠাক। তেমন কিছু না আপা। আসলে তুই কাউকে না বলে হুট করে বিয়ে করে ফেলেছিস। বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? আমি বুঝি বিয়ে করতে পারবো না? অবশ্যই পারিস, কেন পারবি না? কিন্তু কাউকে না বললে যে করবে এটা ভাবিনি। এ আপা, তোরা বুঝি প্রেম করতি তাই এভাবে বিয়ে করেছিস? উচ্ছ্বাসিত গলায় কথাটা জানতে চাইলো আমিরা। আদিয়া ব্রু কুঁচকে তাকালো তার দিকে। বোনের এহেন দৃষ্টি একটু ভরকালো আমিরা। না মানে, আমি জানতে চাইলাম প্রেম না করলে হুট করে বিয়ে কেন করবি? তুই এত প্রেম প্রেম করছিস কেন? আমার তো তোকে সন্দেহ হয়। তুই ইদানিং পড়তে বসে মিটি মিটি হাসি, বলে উঠলো আতিক। সাথে সাথে আতিকের কথায় বিরোধিতা করে উঠলো আমিরা।
একদম বাজে কথা বলবি না। তোকে কে বলেছে আমি প্রেম করি? কবে দেখেছিস আমাকে? পড়তে বসে মিটিমিটি হাসতে মুহূর্তের মধ্যে ঝগড়া লেগে গেল দুজনে। আদিয়ার মধ্যে ওদের থামানোর কোনো কর্য দেখা গেল না। সে নিজের মতো নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে গেল। আজকে অফিসে আসতে বেশ দেরি হয়ে গেল আদিয়ার। একে তো দেরি করে ঘুম ভেঙেছে, তার উপর রাস্তায় অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। যেদিন দেরি হয় সেদিন যেন সব দিক দিয়ে দেরি হয়। আদিয়া নিজের ডেস্কে বসে দম ফেলল। এক প্রকার হাঁপিয়ে উঠেছে সে। এর মধ্যে পিয়ন এসে বলে গেল তাকে প্যারিস ডেকে পাঠিয়েছে। আদিয়া তাড়াহুড়ো করল না, চেয়ারে 2 মিনিট বসলো, আস্তে ধীরে পানি খেলো, তারপর গেল প্যারিসের নিজের কেবিনে। তখন পায়চারি করছে প্যারিস। চিন্তায় চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। আদিয়াকে আসতে দেখে যেন জানে ফানি এলো তার। আদিয়া, কখন ডেকেছি তোমাকে? এতক্ষণ লাগে আসতে? কেন ডেকেছেন? কাজ আছে কোনো? কাজ? রাখো তোমার কাজ, আগে বলো কালকে রাতে ফোন ধরোনি কেন? কাল রাতে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, স্বাভাবিক কণ্ঠ জবাব দিল আদিয়া। আদিয়ার কথা প্যারিস বিশ্বাস করলো তা ঠিক বোঝা গেল না। ওইদিকে সব ঠিকঠাক? আন্টির রিয়েকশন কি ছিল আপনারা যাওয়ার পরে? মা আমাকে ঝাঁটা দিয়ে পিটিয়েছে। বেশ সিরিয়াস গলায় কথাটা বলল আদিয়া। প্যারিস প্রথম বিশ্বাস করে নিয়েছিল কথাটা, তারপর ব্রু কুঁচকে তাকালো নিজের বধূর দিকে। মজা করছো? আদিয়া উপরে নিচে মাথা ঝাঁকালো। অর্থাৎ হ্যাঁ, সে মজা করছে। প্যারিস বিরক্ত হলো, এটা মজা করার সময়? এদিকে চিন্তায় চিন্তায় তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আর এই মেয়ে এখানে মজা করছে, বিরক্তিকর। এক ছেলের মা হয়েও এমন সিরিয়াস একটা সময় মজা করছো? বলি, বুদ্ধি শুদ্ধি কবে হবে তোমার? আমি বুঝতে পারছি না আপনি এত টেনশন কেন করছেন। রিল্যাক্স? কিভাবে রিল্যাক্স করব? কালকে আন্টি যেভাবে রিয়েক্ট করলো তারপর রিল্যাক্সে থাকা যায়? আদিয়া স্বামীর দিকে এগিয়ে এলো, তার হাতে টেনে নিয়ে চেয়ারে বসালো। এত চিন্তা করবেন না, সব ঠিক আছে। মা এখন একটু নাখোশ হয়েছে ঠিক, কিন্তু আমি তো মাকে চিনি, ঠিক মেনে নেবে সবটা। আদিয়া বাসার কাহিনী কিছু বলল না, শুধু শুধু লোকটাকে টেনশন দিয়ে কাজ। এমনিতে মাথায় টেনশনের পাহাড় নিয়ে ঘুরে সে। শিওর? আদিয়ার চোখে ইশারা আশ্বস্ত করলো প্যারিসকে। প্যারিস যেন এবার একটু শান্ত হলো, চিন্তাটাও কমলো মনে হয়। আজকে ফাইয়াজের পরীক্ষা ছিল না? হ্যাঁ, শেষ হবে কয়টায়? 11টায়। ঘড়িতে নজর বুলালো, জবাব দিল প্যারিস। ঠিক আছে, আজকে আমি নিতে যাব ছেলেকে, আপনার যাওয়ার দরকার নেই। আদিয়ার কথা শুনে প্যারিস মুখ গোমড়া করলো। প্যারিসকে মুখ গোমড়া করতে দেখে আদিয়া ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। এই লোকের আবার হলো কি? কি হলো? গাল ফুলিয়েছেন কেন? তুমি জানো তুমি একজন স্বৈরাচারী মহিলা? আদিয়া অবাক হলো, সে স্বৈরাচারী? কি করেছে কি? আমি স্বৈরাচারী? আপনার কেন মনে হলো স্বৈরাচারী? কি করেছি আমি? তুমি এই দুনিয়ার সবার কথা ভাবো, শুধু আমার কথা ছাড়া সবার কেয়ার করো, আমাকে ছাড়া। আদিয়া বিরক্ত হলো, এই দামড়া লোকের কথা সে কি ভাববে? আর কেয়ার কেমনে করবে? তাকে কোলে নিয়ে বসে থাকবে? আপনি মনে হয় পৃথিবীর প্রথম বাপ যে নিজের ছেলেকেও হিংসে তো করবো না। ছেলের মা সারাক্ষণ ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, ওইদিকে ছেলের বাপ যে একটুখানি আদরের অভাবে কিসমিসের মতো শুকিয়ে যাচ্ছে, তা চোখে পড়ে না? এটা কি স্বৈরাচারী আচরণ নয়? আদিয়া দেখলো মন দিয়ে, একজন 19 বছর বয়সী দামড়া শিশুর অভিযোগ শুনল। সে কিনা আদরে অভাবে শুকিয়ে যাচ্ছে, তাও কিসমিসের মতন। এবার মনে হয় আদিয়া বিনতে সালে আর ফারিস আহমেদের ওপর একটু মায়া লাগলো। সে স্বামীর দিকে 2 কদম এগিয়ে গিয়ে তার শুকিয়ে যাওয়া গালখানে একটু চুমু খেলো। আবার তাজা হয়ে যাবেন, চিন্তা করবেন। আর এতটুকু বলে আর দাঁড়ালো না আদিয়া, কারণ সে জানে ফারিস আহমেদ লোভী, এতটুকুতে তার কিছুই হয় না, একটু দিলে তার অনেকখানি লাগে। অপরদিকে আদিয়ার যাওয়া তাকিয়ে রইল প্যারিস। আদিয়ার কিছু একটা হয়েছে মনে হয়, তা না হলে কেন সে ফ্যারিস আহমেদকে চুমু খাবে? ফ্যারিস আহমেদের প্রতি তো রমণী এতটাও সদয় নয়। ফাইয়াজের কিন্ডার গার্ডেনের পাশে একটা শিশু পার্ক আছে। আদিয়া ফাইয়াজকে নিয়ে সেখানে এসেছে, সাথে ফ্যারিসও আছে। আদিয়া তাকে সাথে আনতে চায়নি, লোকটা জোর জবরদস্তি করে সাথে চলে এসেছে। এতে আদিয়া খানিকটা বিরক্ত হলো বটে, তবে আজকে ফাইয়াজ অনেক খুশি। আজকে তাকে মাম্মা পাপা দুজনেই নিতে এসেছে। ফাইয়াজ নিজের ফ্রেন্ডদের তার মাম্মার সাথে আলাপ করিয়েছে। ফাইয়াজের খুশি দেখে খুশি হলো আদিয়া। সে একটু পর পর ছেলের ফোলা গাল টেনে দিচ্ছে, তাতে যেন ছেলের খুশি দ্বিগুণ হয়ে উঠেছে। মাম্মা চলো স্লিপারে উঠি। চলো। চলো মানে কি? তুমিও স্লিপারে উঠবে নাকি? আদিয়া হাত টেনে ধরে বলল প্যারিস। আদিয়া তাকালো প্যারিসের দিকে, চোখ নাক মুখ কুঁচকে রাখছে। হ্যাঁ, কতদিন উঠা হয় না। আদিয়া, এটা বাচ্চাদের জন্য। তো কি বলতে চাইছেন? আমি মোটা? আমি উঠলে স্লিপার ভেঙে যাবে?
ফ্যারিস ভড়কে গেল। সে মোটেও আদিয়াকে মোটা বলেনি, আর সে মোটা নয়, দেখতে তো ওই পাটকাঠির মতো শুকনো, ওজন খুব বেশি হলে ৪৫ কেজি হবে। ভুল বুঝছো, আমি তোমাকে মোটা বলিনি, এটা তো বাচ্চাদের খেলার জন্য। তুমি উঠলে বিষয়টা কেমন দেখায় না? একদমই কেমন দেখায় না। নিজে বুড়ো হয়েছেন বলে কি আমাকেও বুড়ি মনে করেন? সরুন তো সামনে থেকে, যত সব। ফ্যারিসকে বকে টকে ছেলের হাত ধরে স্লিপারের দিকে এগিয়ে গেল আদিয়া। ফাইয়াজ, তুমি আগে যাও। ফাইয়াজ তাই করল, সে আগে স্লিপারে উঠল, তারপর আদিয়া। মাম্মা রেডি? রেডি। 1 2 3 গো। গো বলার সাথে সাথে দুজন স্লিপার থেকে গড়িয়ে পড়ল। নিচে নামতে হাসিতে পেটে পড়ল ফাইয়াজ। খুব মজা পেয়েছে সে। এর আগে পাপার সাথে সে বহুবার পার্কে এসেছে, মাম্মার সাথে প্রথম এলো। তার জন্য বোধহয় খুশিটা একটু বেশি হয়েছে। চলো চলো আবার যাই। ওরা আবার গেল। ওপর দিকে নিচে দাঁড়িয়ে মা ছেলের খুশি দেখছে ফ্যারিস। ওদের হাসি খুশি দেখে তার ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফ্যারিস চট করে পকেট থেকে ফোন বের করলো। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি না করলে নয়। কিছুক্ষণ খেলে কুদে ক্লান্ত হয়ে ঘাসের উপর বসলো মা ছেলেতে। ফ্যারিস তাদের জন্য পানি নিয়ে এলো। এত তাড়াতাড়ি এনার্জি শেষ হয়ে গেল বুঝি মা ছেলের? পাপ্পা, আমরা অনেক মজা করেছি। ফ্যারিস ছেলের কাছে টেনে নিল। ছেলের ফোলা গাল আলতো টেনে দিয়ে বলল, তাই নাকি বাবা? ফাইয়াজ ঘন ঘন মাথা নাড়ল। তুমি গেলেও মজা হতো, তুমি গেলে না কেন? এসব ছোটদের খেলা বাবা, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, তাই আর যাইনি। ফ্যারিস আর চোখে আদিয়ার দিকে তাকিয়ে কথাখানা বলল। বাবার কথা মানে ছেলে না বুঝলেও ছেলের মা ঠিক বুঝলো। কথায় কথায় যে তাকে একটা সূক্ষ্ম খোঁচা দিয়ে ফ্যারিস আহমেদ তো আদিয়া বিনতে সালেকে স্পষ্টই বুঝাতে পারল, এই লোককে তো সে চিনে ভালো মতন, তাকে না জ্বালালে কি আর তার পেটের ভাত হজম হয়? ওরা আরো কিছুক্ষণ পার্কে সময় কাটালো, তারপর রওনা দিল। রাস্তায় তিনজনে মিলে লাঞ্চটাও করে নিল। ফাইয়াজকে বাড়িতে পৌঁছে দিয়ে ফ্যারিস আর আদিয়া গেল অফিসে। চোখের পলকে চলে গেল সপ্তাহ। কালকে শুক্রবার আদিয়ার ফ্যারিসের বিয়ে। বিয়েটা ঘরোয়া ভাবে হবে, বিয়ে তো হয়ে গেছে আগে, এখন শুধু সামাজিকতা রক্ষায় একটু ঘরোয়ার আয়োজন। এই যা, আদিয়াদের বাসায় তেমন আয়োজন নেই, মানুষও নেই তেমন। আদিয়ার নানু বাড়ি থেকে শুধু কিছু মানুষ এসেছে। বাবা মারা যাওয়ার পর দাদির বাড়ির সকলে তাদের সাথে সম্পর্ক মরে গেছে। চাচা পুপু কেউ তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তারাও যায়নি যেয়েছে পড়ে। এই আদি, এই শাড়িটা পরে আয় তো। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিল আদিয়া। তখনই কথাখানা বলতে বলতে ভেতরে এলো খালতো বোন রোজা। রোজা আপার সাথে আদিয়ার সম্পর্কটা খুব ভালো। রোজা আপা আদিয়াকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। আদিয়াও তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করে। এখন আবার শাড়ি কেন আপা? শাড়ি কেন মানে? হলুদ দেব না তোকে? কি বলো, হলুদের আয়োজন করছো নাকি? তুই আসলে আহাম্মক হয়ে গেছিস আদি। কালকে তোর বিয়ে, আজকে হলুদের আয়োজন করব না তো কি করব? এখন বেশি কথা না বলে শাড়িটা পরে আয়। ওইদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আদিয়াকে আর কিছু বলতে না দিয়ে তাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল রোজা। আদিয়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে বিছানার উপরে কাঁচা ফুলের গহনাগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখলো। যদিও মা মেয়ের মধ্যে চলছে তীব্র মনোযুদ্ধ, তবুও রোজা সবটা আয়োজন করেছে। বিয়ে কি বারবার হয়? আর আদি একটু ভুল হয়তো করেছে, তার জন্য কি সে সারা জীবন শাস্তি পাবে? আর এখানে তো মেয়েটার দোষ ছিল না কোনো, সে নিজেও তো পরিস্থিতির শিকার, সে নিজেও ভিকটিম। রোজা দীর্ঘশ্বাস ফেললো। তার খালাটা আগে এমন ছেলে মানুষ ছিল? খালুকে হারিয়ে সে প্রাণবন্ত, খালাটা সে কোথায় হারিয়ে গেল? রোজা দীর্ঘশ্বাস ফেললো। এটা সত্যিই জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন চলে যায় জীবনের মতো করে। কিন্তু একজন মানুষের অভাবে বদলে যায় অনেক মানুষ, বদলে যায় জীবনের অর্থ। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আদিয়া। গায়ে তার কাঁচা হলুদ রঙের শাড়ি, ফর্সা গায়ে শাড়িটা মানিয়েছে বেশ। আদিয়া একবার বিছানা দেখলো, এ তো এলহাই কাণ্ড। সে শাড়িতে আঁচল ঠিক করতে করতে বলল, এই আপা, এত শপিং করলে কখন বলো তো? রোজা কিছু না বলে ঠোঁট টিপে হাসলো। ওমা, হাসছো কেন আপা? শপিং আমি করিনি, কে করলো তবে? আমিরা তো জীবনেও হবে না। এই মেয়ে নিজের জন্য সামান্য ওড়নাটাও কিনতে পারে না, এগুলো সব তোর বর কিনে পাঠিয়েছে। আদিয়ার হাত থেমে গেল। বর? তার বর মানে ফ্যারিস আহমেদ? ফ্যারিস আহমেদ করছে এত সব? আদিয়া একবার জিনিসগুলো নিজের চোখ বুলালো। সবগুলো জিনিস চমৎকার, তার ছেড়ে বড় কথা, জিনিসগুলো আদিয়ার পছন্দ।
এই যে তার গায়ের বিয়ের শাড়িটার কথাই ধরা যাক, তার তো কতদিনের ইচ্ছে ছিল নিজের গায়ে হলুদে এমন কাঁচা হলুদ রঙের একটা শাড়ি গায়ে জড়িয়ে কাঁচা ফুলের গহনা সাজবে সে। আদিয়া ভাবতে বাধ্য হলো ফ্যারিস আহমেদ এত কিছু জানলো কিভাবে। আদিয়া কাঁচা ফুলের গাছটা হাতে নিল, কিছুক্ষণ নেড়ে চেড়ে তা দেখলো, নাকের কাছে ধরে ফুলের গন্ধ শুকলো। আজকে ফুলগুলো থেকে অন্যরকম এক ঘ্রাণ আসছে, ফারিস আহমেদের গান। ফ্যারিস আহমেদের ভালোবাসার গান। আচ্ছা, ভালোবাসার গান হয়তো, তা না হলে আদিয়া কিভাবে পাচ্ছে ফুলগুলোতে, সে কিভাবে ফ্যারিস আহমেদকে অনুভব করতে পারছে। নিজের ভাবনায় নিজের অবাক হলো আদিয়া। ফ্যারিস আহমেদের সাথে থেকে থেকে সেও পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছে, মাথায় সারাক্ষণ ভালোবাসা ঘুরছে, ভালোবাসায় ছোঁয়াছে রোগ। ফ্যারিস আহমেদের সাথে থেকে তাকেও সেই রোগে ছুঁয়ে দিয়েছে, বরকে অনুভব পরে করেছে। এখন পটাপট তৈরি হয়ে নে, ওদিকে সব রেডি। আদিয়া গোড় কাটলো, সে একটা গহনা গায়ে জড়ালো। ড্রয়িং রুমে সোফা সরিয়ে এক পাশে রঙিন কাপড় টানিয়ে ছোটখাটো একটা স্টেজের মতো করা হয়েছে। আদিয়া প্রিয় ফুল দিয়ে সাজানো হয়েছে। তার একটু পর রোজ আদিয়াকে নিয়ে এলো। আমিরা সবকিছু সাজিয়ে রাখছে, আতিক সবকিছু তদারকি করছে। আশেপাশে ছোট কাজিনরা নাচে ব্যস্ত, একপাশে মামি আর খালারা গল্প করছে। আদিয়া মাকে দেখে মায়ের খোঁজ করলো। এই 7 দিন মায়ের সাথে তার কথা হয়নি বললেই চলে। দেখা হলে মা তাকে এড়িয়ে গিয়েছেন। একই বাড়িতে থেকে তাদের মধ্যে কত মাইলের দূরত্ব। মায়ের সাথে তার কখনোই তেমন সখ্যতা ছিল না, তবে এতটা দূরত্ব ছিল না তাদের মাঝে। কখন আদিয়া দীর্ঘশ্বাস ফেললো। দাঁড়িয়ে আছিস কেন আদি, আয় বয় এখানে। এই আবার দেখ তো সাজানোটা কেমন হয়েছে। আদি আরো একবার নজর বুলালো। সবকিছু কত সুন্দর, কত মনোমুগ্ধকর, সবকিছুই তার জন্য। আজকের আয়োজন সব তার। আদিয়াকে এনে বসানো হলো। নানু খালা মামিরা সেদিকে আদিয়াকে হলুদ দিল। মা তখনও আসেনি। আদিয়ার বড় খালাকে ডাকলেন, কিছু বলবি সোনা? মা কোথায়, এলো না যে? আদিয়া আছিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বোন আর বোনজির নীরব লড়াই সবটাই জানেন তিনি। মেয়েটার জন্য তার খারাপ বই লাগে, একটা না হয় ভুল সে করেই ফেলেছে, তার জন্য এতটা শাস্তি কি সে পেতে পারে? লঘু পাপে গুরু শাস্তি হয়ে গেল না? আর এখানে মেয়েটার দোষ কোথায়? সে কি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছিল? না তো। তাহলে কিসের এত অভিমান, কিসের এত রাগ? এই যে মেয়েটা কাল পরের বাড়ি চলে যাবে, তখন তখন কি মায়ের কষ্ট হবে না? পূর্বে না আফসোস হবে না নিজের এসব কঠিন সব ব্যবহারের জন্য? থেকে উত্তর না পেয়ে পুপিয়ে কেঁদে উঠল আদিয়া। মা এখনো রেগে আছে আমার উপর, তাই না? আমি খুব খারাপ মেয়ে, তাই না খালা? মহিলা বঞ্জিকে আগলে নিলেন। এসব কে বলে সোনা? সে তো লাখে এক, তার তুলনা আছে বুঝি? তিনি আরো অনেক কথা বলে আদিয়াকে শান্ত করলেন। এভাবে আনন্দের মুহূর্তে খারাপ করার মানেই হয় না জীবনে এই সময়টা আর কখনোই আসবে না। আদিয়ার সকালটা হলো অন্যরকম ভাবে, অন্যরকম এক আমেজ। বেশ ভোরে ঘুম থেকে উঠল আদিয়া। বাসার কেউ তখনও ওঠেনি। আদিয়া একবার পুরোটা বাসা চক্কর দিল, তারপর সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। 3 তলা বাসাটা, দোতলা থাকে তারা। তাদের বাসাটা বেশ পুরনো আমলের, জায়গায় জায়গায় প্লাস্টার খসে খসে পড়েছে। বাড়ির মালিক গত হয়েছেন আরো কয়েক বছর আগে। মালিকের একটাই ছেলে, সেও থাকে ভিনদেশে পরিবার সমেত। বছরে দেশে আসার টান নেই তাদের, তাই বাড়িটাও মেরামত করা হয়নি বহুদিন। ছাদের এক কোণায় আদিয়া অনেকগুলো গাছ লাগিয়েছিল। গাছ তার অনেক পছন্দের, বাবা প্রতি জন্মদিনে তাকে গাছ উপহার দিত। আদিয়া সেই সব গাছ খুব আগ্রহ নিয়ে ভীষণ যত্ন করে টবে লাগাতো। আদিয়া নিজের শখের গাছগুলোকে ছুঁয়ে দিল। বেলি গাছে 2টো ফুল ফুটেছে। এই বেলি গাছটা বাবা লাগিয়েছিল নিজের হাতে। বাবার বেলি ফুল প্রিয় ছিল। বাবা, আদিয়ার বিয়ে নিয়ে বাবার কত স্বপ্ন ছিল। আজকে বাবাও নেই, সেই সব স্বপ্নেও নেই। মানুষের সাথে সাথে তাদের শখ স্বপ্ন দাপন হয়ে যায়। আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে সবকিছু অন্যরকম হতো। আদিয়া জানে সকলে তাকে ভুল বুঝলে বাবা কখনো এমন করতেন না। এই পৃথিবী বাবা থেকে বেশি কাউকে তাকে বোঝেনি। আজ বাবা নেই, তাকে বোঝার মতন কেউ নেই। বেশ কিছুক্ষণ নির্মল বাতাসে সময় কাটিয়ে নিচে নামলো আদিয়া। এখন 1 কাপ চা হলে মন্দ হয় না। আদিয়া রান্নাঘরে যেতেই দেখতে পেল মা ইতিমধ্যে উঠে গেছেন। রান্নাঘরে এসে কাজ শুরুও করে দিয়েছে। সাথে আছেন বড় খালা। মা আদিয়াকে দেখেও কিছু বললেন না। আদিয়া আবারও দীর্ঘশ্বাস ফেলল। এখন আর চা খেতে মন চাইছে না। সে চলে যাওয়ার জন্য পা ঘুরালো, এমন সময় ডেকে উঠলেন খালা।
আদি কিছু লাগবে তোর? না, এমনি দেখতে এসেছিলাম। চা খাবি? দেবো 1 কাপ? লাগবে না। আদি আর দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরে। এই বাড়িতে ইদানিং তার কেমন দম বন্ধ লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ছেনা পরিবেশটা আচমকা কেমন যেন অপরিচিত হয়ে উঠেছে। আদিয়া ঘরে গিয়ে দেখলো রোজা উঠে গেছে, আমিরাও আধ ঘুমে। রোজা আপা তাকে টেনে তোলার চেষ্টা করছে। আর 10টা মিনিট ঘুমাতে দাও আপা, প্লিজ, শুধু 10টা মিনিট। কোনো 10 মিনিট নয়, এখন উঠবি তুই। কত কাজ পড়ে আছে জানিস? সেসব করতে হবে না, উঠ তাড়াতাড়ি। রোজার জোড়াজুড়িতে আমিরা উঠে বসলো। মেয়েটা এখনো ঘুমে টলছে। এবার রোজার নজর গেল আদিয়ার দিকে। এই আদি, কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম আপা। শোন, ফ্রেশ হয়ে একবারে গোসল করে আয়। গোসল এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় দেখলি? অলরেডি 8টা বেজে গেছে। এখন থেকে সাজগোজ শুরু না করলে শেষ হবে কখন? সাজগোজ আর কি এমন করব বলো তো? ওই তো একটু হালকা মেকওভার। তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলেছি তাড়াতাড়ি কর। আদিকে তাড়া দিয়ে রোজা বেরিয়ে গেল। তার অনেক কাজ। একটা কাজ অবশ্য কমেছে, তা হলো পার্লারের লোক বাড়িতে এসে সাজিয়ে দিবে। এই দিক দিয়ে বাঁচা গেছে। আমিরা ওয়াশরুম থেকে বের হতেই আদিয়া ঢুকলো। আফা, চুলে কিন্তু শ্যাম্পু করিস ভালো মতন। আমিরার কথা আদিয়া ব্রু কুঁচকে তাকালো তার দিকে। তোর কেন মনে হলো আমি শ্যাম্পু করব না? কারণ তুই কুঁড়ে, একটু শীতের ভাব পেলে তোর শ্যাম্পু করা শিকড়ে ওঠে। তোর মনে হচ্ছে না তুই ইদানিং অনেক বেশি আজেবাজে কথা বলছিস? একদমই মনে হচ্ছে না। আজকে চলে যাবি, এত ঝামেলা করিস না, যা বলছি তাই কর। আমির আর দাঁড়ালো না, চলে গেল। বোনের বিয়েতে কি কম কাজ তার? বেশ সময় নিয়ে গোসল করলো আদিয়া। লম্বা চুলগুলোতে খুব যত্ন করে শ্যাম্পু করলো সে। তার চুলগুলো ফ্যারিসের নাকি খুব প্রিয়। লোকটা আসলেই পাগল। তার না হলে কিভাবে বলে আদিয়া চুলের গ্রান তার ভালো লাগে? এমনও হয় নাকি? তবে হয়তো হলো ফ্যারিস আহমেদ এগুলো বলে কিভাবে? আদিয়া গোসল থেকে বের হয়ে দেখলো বড় খালা নাস্তা নিয়ে এসেছে। আদি, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নে। ওই বাড়ি থেকে ফোন করেছিল, ওরা পার্লারের মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। এসে যাবে কিছুক্ষণের মধ্যে। খেয়ে বসে থাক। আদিয়া খেতে ইচ্ছে করলো না। খিদে নেই তার, খেতে ইচ্ছে করছে না খালা। এমন বললে হয়? কালকে রাতে তুই খাসনি ঠিক মতো। এমন করতে হয় না সোনা, খেয়ে নে। এখন না খেলে আজকে আর খেতে পারবি না ঠিক মতন। আদিয়া তবুও খেতে চাইল না, গাইগুই করতে শুরু করলো। উফ, দাও তো প্লেট আমাকে, আমি খাইয়ে দিচ্ছি। মায়ের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে আদিয়ার সামনে বসলো রোজা। এই আদি, এখানে এসে বয়। বেশ কঠোর গলায় কথাটা বলল রোজা। আদিয়ার নাচক করতে পারল না, গাল ফুলিয়ে রোজা আপার সামনে বসলো সে। ওকে খাইয়ে দিয়ে তুইও তৈরি হয়ে নে, ওই বাড়ি থেকে লোক আসলে আপ্যায়নের ব্যাপার আছে। কথাটুকু বলে বড় খালা চলে গেলেন। রোজা ছোট ছোট লোকমা দিয়ে আদিয়াকে খাইয়ে দিচ্ছে যত্ন করে। আদিয়া খেতে খেতে রোজা আপাকে দেখছে। কাজিনদের মধ্যে রোজা আপা তার সবচেয়ে প্রিয়। রোজা আপাকে দেখলে তার মন ভালো হয়ে যায়। আপা, বল, তুই বিয়ে করবে না? আদিয়া এহেন প্রশ্নে রোজা হাত থেমে গেল। তার চোখ দুটি হয়ে উঠল অনুভূতি শূন্য। তুমি কাউকে পছন্দ করো আপা? আবারও প্রশ্ন করল আদিয়া। রোজা আবারও জবাব দিতে পারল না। কি জবাব দেবে সে? একটা পুরুষকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করে সে নিজের যৌবন খইয়ে দিচ্ছে। এমন এক পুরুষের জন্য যে অপেক্ষা করছে সে নিজেও জানে না আদৌ পুরুষটা আসবে কিনা, তাকে গ্রহণ করবে কিনা, তাকে ভালোবাসবে কিনা। রোজা দীর্ঘশ্বাস ফেলল। সবকিছু সবার জন্য হয় না। বিয়ে, ভালোবাসা সবার জন্য না। এসব সবাই পায় না। যারা পায় তারা নিঃসন্দেহে ভাগ্যবতী। রোজা কোনো কথা না বলে আদিয়াকে খাওয়ানো শেষ করলো। মুখে হাসি থাকলেও অন্তরে বয়ে যাচ্ছে তার কালবৈশাখী ঝড়। আদিয়া খাওয়া শেষ হতেই পার্লারে দুটো মেয়ে এলো সাজাতে। তারা এসে ঝটপট নিজেদের কাজ শুরু করে দিল। আদিয়া বসে রইল চুপচাপ বড্ড বাচ্চাটির মতন। ঘড়িতে তখন 2টা 20। প্যারিসরা এসে দাঁড়ালো আদিয়ার বাড়ির দরজায়। বিয়েটা ঘরোয়াভাবে হোক বা আর জমকালোভাবে, আনন্দ তো থেকেই যায়। সদর দরজার সামনে রিবন বেঁধে গেট আটকে দাঁড়িয়েছে সকলে। ফ্যারিসদের পক্ষ থেকে তেমন লোকজন না আসায় বাকবিতণ্ডা তেমন হলো না। এক তরিকুল আর কতক্ষণ বাকযুদ্ধ চালিয়ে যাবে এ হাঁটুর বয়সী মেয়েদের সাথে। ওরা গেট ছাড়তেই ফ্যারিস ভিতরে এলো। ওকে একটা সোফাতে বসতে দেওয়া হলো। ফাইয়াজ ততক্ষণে চলে গেছে তার মাম্মার কাছে। পাপা বলেছে আজকে মাম্মা তাদের সাথে বাসায় যাবে। এখন থেকে মাম্মা তাদের সাথেই থাকবে।
তারা এখন ফ্যামিলি। ফাইয়াজ ফ্যামিলি মানে বোঝে। বাচ্চাটা আজকে খুব খুশি। খুশিতে মনটা তার বাকবাকুম হয়ে আছে। নিজের ঘরে বসেছিল আদিয়া। আজকে সে লাল বউ সেজেছে। লাল টুকটুকে মিষ্টি একটা বউ। আদিয়া নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। আজকে যে ফ্যারিজ আহমেদের পছন্দ অনুযায়ী সেজেছে, ফ্যারিজ আহমেদের জন্য সেজেছে। মাম্মা! ফাইয়াজের ডাকে আদিয়া আয়না থেকে চোখ সরিয়ে ফাইয়াজের দিকে তাকালো। ছেলেটা পাঞ্জাবি পরে এসেছে। আদিয়া মিষ্টি হাসলো ছেলেকে দেখে। হাতের ইশারায় কাছে ডাকলো তাকে। ফাইয়াজ বাধ্য ছেলেটির মতন মায়ের কাছে গেল। নাম্মা, তোমাকে মিথ্যে লাগছে। ছেলের কথা আবারও হাসলো আদিয়া। তাই? ফাইয়াজ মাথা নাড়ালো। আজকে কাকে বেশি সুন্দর লাগছে, পাপাকে নাকি মাম্মাকে? না, আম্মাকে। জবাব দিতে একটু সময় নিল না ফাইয়াজ। আচ্ছা ফাইয়াজ, তুমি কাকে বেশি ভালোবাসো, পাপাকে নাকি মাম্মাকে? এবার ফাইয়াজ মুখ গোমড়া করলো। সে তো মাম্মাকে বেশি ভালোবাসে, কিন্তু এই কথা বললে পাপা রাগ করে, কষ্ট পায়। ওপর দিকে ছেলের গোমড়া মুখখানা ভালো লাগলো না আদিয়া। সে দুহাতে আঁচলে ছেলের ছোট্ট মুখখানা নিয়ে বলল, কি হলো ফাইয়াজ, মন খারাপ করলে কেন হঠাৎ? মাম্মাকে বেশি ভালোবাসলে বললে পাপা রাগ করে, সরল গলায় জবাব দিল ফাইয়াজ। ফাইয়াজের জবাবে ফ্যারিসের ওপর বিরক্ত হলো আদিয়া। লোকটা বড্ড হিংসুটে। সে চায় দুনিয়ার সকল মানুষ তাকে ভালোবাসুক। এত ভালোবাসা দিয়ে করবেটা কি সে? ভালোবাসার আচার বানাবে? ফাইয়াজ আর আদিয়া যখন কথা বলায় ব্যস্ত, তখন রুমে এলো ফারিসের বড় বোন। ওরা কালকে রাতে এসেছে। ফুপুকে আসতে দেখে ফাইয়াজ মাকে ছেড়ে তার কাছে গেল। উচ্ছ্বাসিত গলায় বলল, পিপি, দেখো মাম্মা। ফাতিহা ফাইয়াজকে আগলে নিল। চটাস করে ফোলা গালে একটা চুমু খেয়ে বলল, ও এটা বুঝি ফাইয়াজের মাম্মা? বাহ, ফাইয়াজের মাম্মা তো একবারে পুতুলের মতো দেখতে। পিপির কথায় ফাইয়াজ শব্দ করে হাসলো। আসলেই তার মাম্মা পুতুলের মতন। পুতুল মাম্মা। যাও, পাপা ডাকছে তোমাকে। ফাতিহা ফাইয়াজকে পাঠিয়ে দিল। ভালো আছো আদিয়া? আলহামদুলিল্লাহ। দুজনে নীরব রইল। আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। উসখুস করতে লাগলো ফাতিহা। কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন আপু, আমি কিছু মনে করব না। ফাইয়াজ আমাদের খুব আদরের। ওর মধ্যে আমরা ফায়াজকে দেখতে পাই। ফাইয়াজ যখন তোমাকে চাইলো, আমরা সকলে অবাক হয়ে গিয়েছিলাম। যে ছেলে সহজে মানুষের সাথে মিশতে পারে না, হুট করে কেন একটা মেয়েকে মা হিসেবে চাইবে? যতটুকু বয়সে ছেলে মায়ের কি বুঝে? অতটুকু বলে থামলো ফাতিহা। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে সবটাই আমি জানি। ফ্যারিস বলেছে আমাকে। তুমি প্রথমে বিয়েটা করতে চাওনি, তাও জানি। আমি তোমাকে সেসব কথা বলতে আসিনি। শুধু একটা কথাই বলবো, ফাইয়াজকে কখনো অবহেলা করো না। ছেলেটা জন্মের অভাগা আদিয়া। তোমাকে সে মা জানে। ওকে মায়ের মতোই ভালোবেসো। বলতে বলতে কেঁদে উঠল ফাতিহা। আদিয়া নিজের জায়গা থেকে উঠে এসে ফাতিহের কাঁধে হাত রাখলো। ফাইয়াজ যবে থেকে আমাকে মা বলে, সেদিন থেকে ও আমার ছেলে। ও যখন আমাকে মা বলে ডাকে, আমার মনেও থাকে না ছেলেটাকে আমি জন্ম দেইনি। আমি ওকে নিজের অংশ মনে করি। চিন্তা করবেন না, আমি ওকে কখনো বুঝতে দেব না ওকে আমি জন্ম দেইনি। সবসময় ও আমার কাছে আমার প্রথম সন্তান। ওর মাধ্যমে আমি পৃথিবীর মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আপু। ওকে অবহেলা করব কিভাবে? আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, তা আমাকে বাবার পরে আর কেউ ভালোবাসেনি। আদিয়ার কথায় ফাতিহা শান্ত হল। ফাইয়াজের চিন্তা তার সবসময় থাকে। ছেলেটার মায়ের কষ্ট দূর হলে বলে